মাথার উপর উত্তপ্ত সূর্যের তাপ, হালকা মৃদু বাতাস, গাছগাছালি থেকে পাখির কিচিরমিচির শব্দ। বেলা দুপুর হলো, ঝলমলে পরিবেশ মন ছুঁয়ে যাওয়ার মতো, তবে প্রাণপ্রিয়ার মন বিষণ্ণ। সে ছাদে ভেজা কাপড় মেলে দিচ্ছে আর ভাবছে কাল ইভানের সাথে তার ব্যবহার। বন্ধুত্বের শুরু থেকে এই পর্যন্ত কখনো দুজন দুজনের সাথে তারা এমন ব্যবহার করেননি, কিন্তু কাল সে করেছে। অবশ্যই ইভানের জন্য ভীষণ কষ্ট পেয়েছে। প্রাণপ্রিয়া মেলে দেওয়া ভেজা কাপড় ধরে হাঁ করে শ্বাস ফেলে। তবে সে মানে ইভানকে যা বলেছে ভুল কিছু বলেনি। হ্যাঁ, যদি এই বাজে লোকটার সাথে দেখা না হতো তাহলে হয়তো ঠান্ডা মাথায় ইভানকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করত, কিন্তু অপমানে যে সহ্য করতে পারেনি, তাকে প্রতিটা কথায় অপমান করা হয়েছিল। প্রাণপ্রিয়া কাপড় ছেড়ে আবারও কাপড় মেলা শুরু করে। রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছে, কিন্তু কি করবে, সমাজের মানুষদের কাছে এতটাই মূল্যহীন তারা যে আর নিচু হতে ইচ্ছা হয় না। সে জানে ইভান কখনোই তাকে সবার চোখে সম্মানের সাথে নিজের করতে পারবে না। সারা জীবন একসাথে থাকা সে যেমনটা চায় সেটা ছিল অবাস্তব। প্রাণপ্রিয়ার হাত থেমে যায়, মৃদু কম্পন তার হাতে। তাহলে কি এমনটাই হওয়ার ছিল তাদের স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কে? আচ্ছা, যদি সেদিন দূরত্ব বজায় রেখে ইভান বন্ধুত্বের সম্পর্কে রাখতে রাজি হতো, তাহলে অবশ্যই একেবারে বন্ধুত্ব শেষ হওয়ার কথা উঠতো না। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি তার জল জল করছে। সবগুলো ভেজা কাপড় মেলে ছাদের কিনারে গিয়ে দাঁড়ায়। ঝলমলে রৌদ্র, হালকা মৃদু বাতাস তার পুরো শরীরে ছুঁয়ে দিচ্ছে। রেলিংয়ে হাত ভর দিয়ে চোখ বুজে নেয়। সে বিষণ্ণ মনেও পরিবেশটা অনুভব করার চেষ্টা করে। হয়তো মাঝে মাঝে কিছু সম্পর্ক মাঝপথে শেষ করায় দুজনের জন্য ভালো, সেটা ভালোবাসার সম্পর্ক হোক বা বন্ধুত্ব। প্রাণপ্রিয়া চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে। স্যার, খবর পেয়েছি ডক্টর ইসরাফিল খানের ছেলের সাথে মিস প্রাণপ্রিয়ার কোনো সম্পর্ক নেই। আশেপাশের মানুষ তাদের একসাথে চলাফেরার জন্য মন বানানোর কথা ছড়িয়েছে। তবে ডক্টর ইসরাফিল খানের ছেলে মিস প্রাণপ্রিয়াকে ভালোবাসেন, এটা শুধু তার দিক থেকে মিস। বাকি কথা বলার আগে দামিয়ান হাত উঁচু করে থামিয়ে দেয়। কুকুর ছানাদের প্রেমের করুণ পরিণতি দেখে বিনোদন নেব ভেবেছিলাম, এখন একতরফা ভালোবাসা। ফিচেল হাসে সে। নিলয় দৃষ্টি নত করে। হাত ঘড়ি খুলে টেবিলের ওপর রেখে বিছানায় কাছে গিয়ে দাঁড়ায় দামিয়ান। আমার কারো জন্য দুঃখ প্রকাশ করা উচিত নিলয়? দামিয়ানের প্রশ্ন নিলয় দৃষ্টি তুলে তাকায়। তাকে প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, তাই বলে ওঠে। স্যার, ডক্টর ইসরাফিল খানের ছেলে। দামিয়ান শার্টের হাতার বোতাম খুলতে খুলতে জিজ্ঞাসা করে। কেন? তার শীতল কণ্ঠ। নিলয় কিছুটা নড়েচড়ে দাঁড়ায়, কারণ তার অনুভূতি প্রকাশ করার পরও কোনো লাভ হয়নি। মিস প্রাণপ্রিয়া তাকে বন্ধুর চোখে দেখেন। দামিয়ান হাত নামিয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় পুনরায় দৃষ্টি নত করে। ভুল উত্তর কি ইচ্ছে করে দিলে? নিলয় হাঁসফাঁস করে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। না স্যার, আমি যতটুকু বুঝেছি উত্তর হিসাবে তা বলেছি। দামিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে জানালা দিয়ে বাহিরের দিকে তাকায়। দুঃখ প্রকাশ তার জন্য করা উচিত যে অজান্তে নিজেকে তার জন্য রেখে দিল। তার একটা সুযোগ ছিল ডক্টরের ছেলে অনুভূতি বুঝে নিজেকে আমার থেকে বাঁচানো, কারণ সে জানে না ধীরে ধীরে তার জীবনে কি হতে চলেছে। অবশ্য নিজেকে বাঁচিয়ে লাভ হতো না, তাকে তার জন্যই থাকতে হতো। তাকে যে ফল ভোগ করতে হবে ক্ষণে ক্ষণে। দামিয়ান আবরারকে কাবু করার জন্য, তার নেশায় ডুবানোর জন্য। হাসি চওড়া করে দামিয়ান। এটা সঠিক উত্তর, তাই না? নিলয় ঢোক গিলে দৃষ্টি নত রেখে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জি স্যার। দামিয়ান কিঞ্চিত শব্দ করে হেসে শার্টের হাতার বাকিগুলো খুলতে খুলতে বলে। মালিকের ভুল হলেও সেটাকে সঠিক হিসেবে নেওয়া বিশ্বস্তের প্রমাণ। তোমার উপর আমি খুশি। কি নিয়ে কথা হচ্ছে? আকস্মিক সারার কণ্ঠ। দামিয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়, তার মুখে থেকে হাসি সরে গেছে। সারা হাসি মুখে ঘরে প্রবেশ করে দামিয়ানের কাছে গিয়ে দাঁড়ায়। নিলয় যাওয়ার অনুমতি নিয়ে নিঃশব্দ চলে যায়। দামিয়ান ফের তার শার্টের বোতাম খোলা শুরু করে, এবার তার বুকের দিকে। তবে সারা তাকে থামিয়ে নিজে একটা একটা করে খোলা শুরু করে। দামিয়ানের দৃষ্টি শুরু হয়। সারার ঠোঁটের কোণে হাসি, তার স্পর্শ অঙ্গভঙ্গি উত্তেজনামূলক। হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? সারার নেশাভরা কণ্ঠ, দৃষ্টি উন্মুক্ত, লোমহীন বুকে। আমি অনুমতি দেইনি। সারা মৃদু শব্দ করে হাসে। তুমি এমনটা চাও? কিন্তু তোমার থেকে না। দামিয়ানের স্বাভাবিক কণ্ঠ। সারার হাত থেমে যায়। কপাল কুঁচকে দামিয়ানের দিকে তাকায়। মানে? খানবাড়ির বসার ঘরে ডক্টর ইসরাফিল আর কল্পনার মুখোমুখি বসে আছে ইভান। কিছুক্ষণ যাবৎ ধরে তিনজনের মাঝে নীরবতা বিরাজমান, তবে কল্পনা নীরবতা ভাঙেন। আমরা বলা শুরু করব নাকি তুমি? মমের কণ্ঠে ইভান চোখ তুলে তাকায়। পাশে ইসরাফিল পায়ের উপর পা তুলে গম্ভীর মুখে বসা, দৃষ্টি ছেলের দিকে। ইভান জোরে নিঃশ্বাস নিয়ে মাথা নত করে। তোমরা বলো, এরপর বলছি। প্রাণপ্রিয়াকে নিয়ে আজ সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সে। আর এদিকে কল্পনা ইসরাফিলও তার সাথে কথা বলবেন। কল্পনা আর চোখে এক নজর স্বামীকে দেখে হালকা ঠোঁটে হাসি টানেন।
তোমার জন্য সুখবর, খুব শীঘ্রই দেশ পাড়ি দিয়ে রাশিয়াতে যাচ্ছ তুমি। সবকিছুর ব্যবস্থা কাল থেকে শুরু হবে। সেখানে পড়াশোনা, জব সবকিছু তোমার জন্য রেডি। ইভান বিস্মিত দৃষ্টিতে তার মমের দিকে দৃষ্টি ফেলে। হোয়াট? কল্পনা ঠোঁটের হাসি প্রসারিত করেন। হ্যাঁ, আশা করি তুমি এই সুযোগ হাতছাড়া করবেন না। মিস্টার আবরার আর দামিয়ান পারিবারিকভাবে কাছের মনে করে তোমাকে এই সুযোগ দিয়েছে, আর আমরাও চাই তুমি। কি চাও তোমরা? ইভানের রুক্ষ কণ্ঠ কল্পনা থেমে যায়। আমাকে একবারও জিজ্ঞেস করেছো আমি যেতে চাই কিনা? তোমরা তো সব কিছুতে আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমাকে না জানিয়ে কেন আমার ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিলে? কারণ বাধ্য করেছো তুমি। কল্পনার শান্ত কণ্ঠ। ইভান কপাল গুটায়। বাধ্য করেছি মানে? বাধ্য করেছো, না হলে এত দ্রুত কিছু ছিল না। কি বলতে চাইছো তুমি? কল্পনার দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়। কেন জানো না কি বলতে চেয়েছি? নাকি ভেবেছিলে আমরা সবসময় চুপ থাকবো? ইভান তার মমের এরূপ কথায় খানিকক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর বড় একটা নিঃশ্বাস ফেলে। ক্লিয়ার করে বলো মম। কি ক্লিয়ার করে বলবো? রাস্তার মেয়ের সাথে তোমার প্রেমের সম্পর্ক, সেটা? মম, মম বলবে না তুমি? আমাদের মান সম্মান ধুলে মিশিয়ে দিচ্ছ। কিছু বলছিলাম না বলে কি ভেবে নিয়েছিলে আমরা সবসময় চুপ থাকবো? ইভান বসা থেকে উঠে দাঁড়ায়। এর মানে তোমরা কি প্রিয়া থেকে দূরে সরানোর জন্য আমাকে রাশিয়া পাঠাচ্ছ? ওই মেয়ে এতটাও ইম্পর্টেন্ট কেউ না। তাহলে ঠিক আছে, আমি যেতে চাইনি রাশিয়াতে, তাদেরকে না বলে দাও। ইভান চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তো কি চাও? ওই মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসতে? ইভান থেমে অবাক চোখে তার মমের দিকে তাকায়। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কি নিয়ে কথা বলতে চেয়েছিলে? পাশ থেকে ইসরাফিল বলেন। আমি তোমার থেকে সব আশা করিনি ইভান। আজকাল আমার মাথা নত করে হাঁটতে হয়। ইভান হাত মুষ্টিবদ্ধ করে। আমিও ভাবতে পারিনি আমার মা বাবা সমাজের বাকি সবার মতো। কল্পনা তেতে ওঠে। বেয়াদব ছেলে, ওই রাস্তার মেয়ের জন্য চলাফেরার জন্য ম্যানার্স ভুলে গেছো, কার সাথে কিভাবে কথা বলতে হয়। মম, তুমি বারবার কেন প্রিয়াকে টানছো? কারণ সে এসেছে। আমি ভালোবাসি তাকে, তুমি এভাবে বলতে পারো না। কল্পনা রেগে বসা থেকে উঠে সজোরে চড় মেরে বসে ইভানের গালে। আর কখনো যদি মুখ দিয়ে ওই মেয়ের জন্য ভালোবাসার কথা উঠে আমাকে মম বলা বাদ দিয়ে দিবে। ইভান চোয়াল শক্ত করে বলে। আমি বিয়ে করব তাকে, তোমরা কেউ মানো আর না মানো। তাহলে কি আমার থেকে ওই মেয়ে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, এটা বলতে চাইছো? মম বলতে নিষেধ করার পরেও ছেলের এক দুয়ের কথা তার বুকের ভেতর কষ্ট দিচ্ছে। আমি শুধু তাকে চাই। বলে ইভান গটগট পায়ে হেঁটে চলে যেতে নেয়, কিন্তু হঠাৎ পেছন থেকে কল্পনার ছটফট কণ্ঠ শুনে থেমে দাঁড়ায়। ইসরাফিল ছেলেকে অস্থির কণ্ঠে ডাকা শুরু করেন। ইভান প্রতিক্রিয়া ছাড়া পিছে ঘুরতেই দেখে কল্পনা বুকে হাত দিয়ে ফ্লোরে বসে পড়েছেন। ইসরাফিল তাকে ধরে আছেন। মুহূর্তে ইভানের মস্তিষ্ক শূন্য, কল্পনার পুরো শরীর নীল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। ইভান, দ্রুত গাড়ি বের করো, দ্রুত। স্কুলের গেট দিয়ে বের হতে নিয়ম করে প্রতিদিন যে নাছোড়বান্ধা ছেলেটি দেখা যেত, আজ দুদিন ধরে প্রাণপ্রিয়া তাকে দেখে না। প্রাণপ্রিয়া হোটেলের দিকে দৃষ্টি রেখে হাঁ করে শ্বাস ফেলে, এরপর ধীর গতিতে আশ্রমের পথে হাঁটা শুরু করে। বাস্তবতার মুখোমুখি হওয়া বেশ কঠিন। মেনে নিতে না চাইলেও প্রতিটা মানুষকে মেনে নিতে হয়, এটাই তো জীবন। সে মানে নিজের অবস্থান বুঝে। আঙ্কেলের কথা মতো দিন দিন বড় হচ্ছে সে, তাই তো দুজনের ভালো কিসে বুঝেছে। এখন অবশ্য ইভানও বুঝে গেছে। মৃদু মলিন হাসে প্রাণপ্রিয়া, তবে ভেতরে কষ্ট হচ্ছে, কারণ সব বাস্তবতার মধ্যে সে তার বন্ধুকে হারিয়েছে। আচ্ছা, তার জীবন থেকে যদি আস্তে আস্তে সব এভাবে হারিয়ে যায়, তাহলে? প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। নীরব রাস্তা, দুপাশে গাছ দিয়ে ঘেরা। তার চোখ ছলছল করছে। কেন যেন ভয় হচ্ছে সব হারিয়ে যাবে। কেন ভয় হচ্ছে? কেন? নিজেকে মনে মনে পাগলের মতো প্রশ্ন করতে থাকে। তবে হঠাৎ হেই, তোমরা কি মরার শখ জেগেছে? আকস্মিক কারো ধমকে চমকে ওঠে প্রাণপ্রিয়া। তার একদম সামনে কালো রঙের গাড়ি। হে, এইদিকে তাকাও, কে তুমি? গাড়ি থেকে আহনাব বের হয়ে প্রাণপ্রিয়ার দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করে। প্রাণপ্রিয়া দ্রুত দৃষ্টি এদিক ওদিক করে হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। আহনাব প্রাণপ্রিয়ার একদম কাছে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে। কতবার হর্ন দিয়েছি রাস্তার মাঝে দাঁড়িয়ে আসো? সুসাইড করার ইচ্ছে নাকি? প্রাণপ্রিয়া ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজায়। দুঃখিত, আমি অন্যমনস্ক ছিলাম। আহনাব কপালে ভাঁজ ফেলে কোমরে হাত দিয়ে বলে। সিরিয়াসলি অন্য মনস্ক ছিলে? এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর রাস্তার মধ্যে দিয়ে কে হাঁটে? অবশ্যই তুমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট হতে চাইছিলে। প্রাণপ্রিয়া দ্রুত মাথা নাড়ায়। না, এমন কিছু না। তাহলে কি? প্রাণপ্রিয়া নাক টানে।
আমি সত্যি বুঝতে পারিনি। আমি অনেক দুঃখিত। আহনাফ বিরক্তির শ্বাস ফেলে ঘুরে প্রাণপ্রিয়া যাওয়ার দিকে তাকিয়ে গাড়ির কাছে গিয়ে বলে, আমার দেখা সবচেয়ে অদ্ভুত এই মেয়ে। সে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে বসা দামিয়ান ঠোঁটে বাঁকা হাসে। প্রাণপ্রিয়া তাকে খেয়াল করেনি। ডক্টরের ছেড়ে চলে যাওয়ার দুঃখ। তার ব্যঙ্গাত্মক কণ্ঠ। আহনাফ তার ভাইয়ের দিকে তাকিয়ে কিছুটা হেসে বলে, তুমিও এদের খবর রাখো নাকি? দামিয়ান গাড়ি স্টার্ট দেয়। রাখতেই হবে, সবকিছুর কারণ তো আমি। তার শীতল কণ্ঠ। আহনাফ হাসির মাঝে কপাল কুঁচকে ফেলে, তবে আবারও কিছুটা শব্দ করে হেসে বলে ওঠে, ও হ্যাঁ, কারণ তো তুমিই হবে। বেচারাদের আবেগপূর্ণ প্রেমের মাঝে একজনকে সরিয়ে দেওয়ার পথ তৈরি করলে সে তুমি। ছেলেকে এভাবে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করা বন্ধ করো কল্পনা। দুদিন ধরে ছেলে তোমার অসুস্থতার জন্য না খেয়ে আছে, আর এদিকে তুমি বসে জুস খাচ্ছ। বিচারে আধা শোয়া হয়ে বসা কল্পনা জুসের গ্লাস পাশের টেবিলে রাখেন। ইসরাফিল হতাশার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেদিন বুক ব্যথা ওঠার অভিনয় করে হসপিটালে অ্যাডমিট হয়েছিল ইসরাফিল। ডক্টর তার নিজের হাসপাতাল, তাই তার অভিনয় ধরার মতো ছিল না। নিজের ছেলের ভালো চাও তো আমার সাথে অভিনয় করো, এভাবেই তাকে ওই মেয়ের মোহ থেকে বের করা যাবে। ইসরাফিল মাথা নাড়ে চোখের চশমা হাত দিয়ে ঠিক করেন। ভালো চাই বলেই তোমার সঙ্গ দিচ্ছি, কিন্তু এখন ছেলের মুখ দেখে আমার ভালো লাগছে না। সে অপরাধবোধ করছে, তোমার ওই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করছে। তাই এসব থামাও। স্বামীর কথায় কল্পনা মুহূর্তে রেগে ওঠেন। বাজে কথা কম বলো তো, এত কাহিনী থামার জন্য করিনি। দুজনের কথোপকথনের মাঝে দরজায় দুবার নক করে ঘরে প্রবেশ করে ইভান। দুদিনে তার চোখ মুখ শুকিয়ে গেছে। মায়ের প্রতি ভালোবাসা সবকিছুর আগে সে ভুল করেছে। অবশ্যই মাকে ইম্পর্টেন্ট দিয়ে তার বুঝিয়ে বলা উচিত ছিল। কিছু বলবে? ইসরাফিল ছেলেকে জিজ্ঞাসা করেন, মম, আই এম রিয়েলি সরি। তুমি কি এবার আমাকে মারতে চাইছো? মম, তাহলে দয়া করে আমার চোখের সামনে থেকে যাও। প্লিজ মম, এভাবে বলো না। কেন বলবো না? ডক্টর তো বলেছে আমার হার্টের সমস্যা আছে। তোমার জন্য হার্ট অ্যাটাক করা কি স্বাভাবিক নয়? ইসরাফিল স্ত্রীর দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায়। কল্পনা মুখ ঘুরিয়ে নেয়। ইভান বড় বড় নিঃশ্বাস ফেলে হাত মুষ্টিবদ্ধ করে। কখনো কি সে ভেবেছে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে একদিকে তার মম, অন্যদিকে তার ভালোবাসা। ইভান ঢোক গিলে কিছুক্ষণ তার মমের দিকে তাকিয়ে থাকে। তার চোখ লাল হয়ে গেছে। দাঁড়িয়ে আছো কেন? যাও, সামনে এসো না। যা খুশি করো, শুধু একটা কথা মনে রাখবে, আমি মরার পর। বাকি কথা বলার আগে ইভান বলে ওঠে, তুমি যা চাও তাই হবে। কিছু সুন্দর সম্পর্কের সমাপ্তি ঘটানোর পিছে কতজনেরই না হাত থাকে। নিজেদের লাভের জন্য বন্ধুত্বের মতো একটা মিষ্টি সম্পর্ক কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে অবশেষে শেষ করে আলাদা করেই দিল। অবশ্য নিয়তিতে এমনটাই লেখা আছে, বা এর থেকেও হৃদয় বিদায়ক কিছু কে জানে। যাই হোক, আপাতত প্রাণপ্রিয়ার দিনগুলো চলছে বাস্তবতা মেনে। তার আশ্রম, স্কুল, শখে ড্রয়িং, এগুলো নিয়ে দিন কাটছে। নিজেকে অল্প বয়স থেকে যে মেয়েটা সামলে নিতে জানে, সময় কেটে যাওয়ার সাথে সাথে ইভানের সাথে তার আর দেখা হয়নি। শুধু একটা মেসেজ এসেছিল, আমি এমন একজন তোর বেহায়া প্রেমিক যে বাস্তবতার মঞ্চে হেরে গেছি। ভালোবাসার কথা বলতে পারলেও নিজের করার জোর হলো না। সত্যি বলছি প্রিয়া, ঝুঁকে গেছে মাথা আমার। উপরওয়ালা এমন এক পরিস্থিতির মাঝে দাঁড় করিয়ে দিয়েছিল যেখান থেকে তোকে চাওয়া ছিল কঠিন। আমার ভালোবাসার সমুদ্রে আমি একাই ডুবতে ডুবতে হারিয়ে গেলাম, অনেক দূরে, অনেক। বলেছিলে আমি যদি সম্মানের সাথে তোকে নিজের করতে না পারি তাহলে আর যোগাযোগ রাখতে না। দেখ, সত্যিই যোগাযোগ আর হবে না। তবে একটা রিকোয়েস্ট, বন্ধুত্ব শেষ হওয়ার কথা ছিল, দয়া করে বন্ধুত্ব আমাদের মধ্যে শেষ না হোক। যদি কখনো সামনাসামনি দেখা হয়, আমি ভালোবাসার মানুষ না হতে পারলাম। বন্ধু হিসেবে যেমনটা আমরা আগে ছিলাম ঠিক সেভাবেই আমরা কথা বলবো, প্লিজ। তার শেষ মেসেজ। প্রাণপ্রিয়া এর উত্তরে কিছুই লেখেনি, শুধু চোখ দিয়ে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছিল। এমনটা তো হওয়ারই ছিল না, তাই না? প্রাণপ্রিয়া হা করে শ্বাস ফেলে। সে আপাতত আশ্রমে মেন গেট দিয়ে প্রবেশ করে। আগের মতো তার মুখে হাসি, প্রাণোচ্ছল ভাবটা নেই। মিসেস সেলিনা রহমান দুজনে মিলে আশ্রমের পুরো উঠান ঝাড়ু দিচ্ছিলেন। তারা প্রাণপ্রিয়াকে দেখে মুখে ক্লান্তি ভাব নিয়ে থেমে সোজা হয়ে দাঁড়ান। টিচার্স মিটিং কেমন হলো প্রিয়া? সেলিনা জিজ্ঞাসা করেন। স্কুলের মিটিং ছিল, প্রাণপ্রিয়া সেখান থেকে মাত্র ফিরল। ভালো। তার বিরস কণ্ঠ। রহমান হাতে ঝাড়ু মাটিতে রেখে হাসি মুখে বলে ওঠেন, শুনেছি তোমাকে স্কুলে নাকি পার্মানেন্টভাবে চাকরিতে নিচ্ছে, শুধু ড্রয়িং টিচার হিসাবে না। আমি কিন্তু অনেক খুশি হয়েছি। সেলিনা অবাক কণ্ঠে মুখে হাত দিয়ে বলেন, কি বলেছেন ভাইজান? এটা সত্যি?
প্রাণপ্রিয়া দুজনের মুখে প্রতিক্রিয়া দেখে আবারও হা করে শ্বাস ফেলে। দুদিন আগের কথা, তার খারাপ সময় যাওয়ার মধ্যে একটা ভালো খবর। প্রাইমারি স্কুলে শুধু ড্রয়িং না, পার্মানেন্টভাবে চাকরি, যে কোনো সাবজেক্ট তাকে পড়াতে হবে। বিস্মিত প্রাণপ্রিয়া কিছুক্ষণ তবদা লেগে বসেছিল হেডমাস্টারের কথা শুনে। কারণ তার কাছে এখনও এইচএসসির সার্টিফিকেট নেই, রেজাল্ট বের হয়নি। আর পার্মানেন্ট হওয়া কি এত সহজ নাকি? কিন্তু এটাই সত্যি যে সে পার্মানেন্টভাবে চাকরি পেয়েছে। সেলিনা খুশিতে গদগদ হয়ে হাতে আবারও ঝাড়ু নিয়ে উঠান। ঝাড়ু দিতে দিতে বলেন, যাক, ভালো হয়েছে। মন দিয়ে বাচ্চাদের পড়াশোনা করাবে। আমি যে খুব খুব খুশি। পাশে রহমান স্বচ্ছ হেসে দুদিকে মাথা নাড়ি সেও ঝাড়ু দেওয়া শুরু করেন। প্রাণপ্রিয়া ঠোঁটে হালকা হাসি রেখা টেনে আশ্রমের দিকে হাঁটা ধরে। আজকাল যে তার জীবনে কি থেকে কি হচ্ছে সে নিজেও জানে না। খাঁচার ভিতর পাখির কিচিরমিচির শব্দ, এখন আর সে মুক্তি পাওয়ার জন্য ছটফট করে না। অভ্যাস হয়ে গেছে বন্দি থাকার। এই যে দামিয়ান তাকে খাঁচা খুলে খাবার দিচ্ছে, তার পালানোর কোনো চেষ্টা নেই। দামিয়ান তার আঙ্গুল পাখির দিকে এগিয়ে দেয়, সাথে সাথে পাখিটি তার সরু ঠোঁট দিয়ে ঠোকর দেওয়ার চেষ্টা করে। আসবো। দরজার বাহিরে থেকে আকস্মিক নিলয়ের কণ্ঠ। দামিয়ান পাখির দিকে দৃষ্টি রেখে ভেতরে আসার অনুমতি দেয়। নিলয় প্রবেশ করে দামিয়ানের থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। ডক্টর ইসরাফিল খানের সেলের 1 সপ্তাহ পর রাশিয়া যাওয়ার ফ্লাইট, সবকিছু ঠিকঠাকভাবে ব্যবস্থা হয়ে গেছে। দামিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর মিস প্রাণপ্রিয়া চাকরিও পার্মানেন্টভাবে হয়ে গেছে। দামিয়ান ঘাড় ঘুরিয়ে নিলয়ের দিকে তাকায়। আমি সব নিখুঁতভাবে করেছি। মিস্টার আবরারের আদেশে হয়েছে, এমনটাই বোঝানো হবে। দামিয়ান খাঁচার ভেতর থেকে হাত বের করে পাশে সোফায় গিয়ে বসে। গুড, এই মাস থেকে তোমার বেতন 3 গুণ বাড়ানো হবে। নিলয় অত্যন্ত খুশি হয়, মাথা নত করে। ধন্যবাদ স্যার। দামিয়ান পায়ের উপর পা তুলে সামনে টেবিলে রাখা ফুলদানির দিকে তাকায়, যেখানে কিছু সাদা সতেজ গোলাপ রাখা। যাও, অন্য কাজে এখন ব্যস্ত হতে পারো। দামিয়ান পায়ের উপর পা তুলে সামনে টেবিলে রাখা ফুলদানির দিকে তাকায়, যেখানে কিছু সাদা সতেজ গোলাপ রাখা। নিলয় মাথা নাড়ায়, জি স্যার। এরপর যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যায়। নিলয় যেতেই দামিয়ান হাত বাড়িয়ে একটা সাদা গোলাপ হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখা শুরু করে। এতে সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ তার নাকে গিয়ে বাজতে কিছুটা শব্দ করে হেসে সোফায় মাথা হেলিয়ে দেয়। এখন থেকে আমি যা চাইবো তোমার জীবনে সেটাই হবে মিস প্রাণপ্রিয়া। তুমি বুঝবেও না, আমি তোমাকে তোমার অবস্থানে রেখে ধীরে ধীরে তোমার জীবন গ্রাস করব। আমার যে এখন তোমাকে চাই, তোমার সৌন্দর্য, শরীর, অসহায়ত্ব, কান্না, ভয় সব হবে আমার। তোমার মধ্যে ডুবে আমি নেশায় মত্ত হব। দামিয়ান চোখ বন্ধ করে হাতের গোলাপ ঠোঁটে হালকা স্পর্শ করে মনে পড়ে তার ঠোঁটের স্বাদ আর শরীরের সুবাস। দামিয়ান ফের হাসে। তবে সে জানে প্রাণপ্রিয়া মেয়েটা কতটা পবিত্র, সরল, নরম মনের একটা মেয়ে। তাকে পেতে হলে তার মতো করে পেতে হবে। অবশ্য দামিয়ান আবরার কোনো কিছুতে তাড়াহুড়া করে না। পরিস্থিতি অনুযায়ী যেভাবে ডক্টরের ছেলেকে সরিয়েছে, ঠিক তাকেও সে অধিকার করবে। আজ অনেকদিন পর হঠাৎ সারা প্রাণপ্রিয়াকে নিয়ে যাওয়ার জন্য আশ্রমে একজন সার্ভেন্ট পাঠিয়েছিল। তাকে দিয়ে নাকি দেয়ালে কি পেন্টিং করাবে। প্রয়োজনে যেতে বলেছে, অবশ্যই যেতে হবে। তাই টিচার্স মিটিংয়ে পড়া শাড়ি পরে প্রাণপ্রিয়া তার আর্ট করা সরঞ্জাম নিয়ে সার্ভেন্টের সাথে আবরার ম্যানশনের উদ্দেশ্যে বের হয়েছিল। আপাতত সে সারার বেডরুমে দৃষ্টি নত করে একপাশে দাঁড়িয়ে। সুবিশাল ঘরে একটা মেয়ের যাবতীয় যা প্রয়োজন সবই আছে। ধনী পরিবারের একমাত্র ছেলের বউ হবে বলে কথা। এখন থেকে তার ঘর সাজানো হচ্ছে। তবে এখানে প্রাণপ্রিয়ার মতো মেয়ের আনারি হাতের পেন্টিং। এই দিকটায় দেখো প্রিয়া, আমার এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু পেন্টিং করে দিবে, পারবে না? হাসি মুখে সারা জিজ্ঞাসা করে। প্রাণপ্রিয়া চোখ তুলে তাকায়, কোনো রকম কথা না বলে সূচক মাথা নাড়ায়। সারার মুখে হাসি গাঢ় হয়। প্রাণপ্রিয়ার কাছে গিয়ে ঘুরে তার কাঁধ জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি পারবে। প্রাকৃতিক কিছু পেন্টিং করা নিয়ে তোমার থেকে ভালো কেউ পারবে না। প্রথম আমিই চেয়েছিলাম প্রফেশনাল লোক দিয়ে করাতে, কিন্তু আমার শ্বশুরের আশ্রমের প্রতিভান মেয়ে, যার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তাকে কিভাবে ভুলে যাই বলো? যাই, মনোযোগ দিয়ে পেন্টিং করবে, আমার যাতে অবশ্যই পছন্দ হয়। বলেই সারা সরে দাঁড়ায়। আমি অবশ্যই আমার সবটা দিয়ে চেষ্টা করব। সেটা তো করতেই হবে, এর জন্য তো আগে থেকে এর মূল্য পাচ্ছ। সারা কিছুটা সামনে গিয়ে টেবিলের উপরে রাখা তার ব্যাগ থেকে সাদা টাকার খাম বের করে। এটা তোমার পেন্টিংয়ের মূল্য। পিছে ঘুরে সারা প্রাণপ্রিয়াকে দেখে টেবিলের উপর ঠাস করে রাখে। প্রাণপ্রিয়া দৃষ্টি নত করে। সারা বুকে হাত গুজে দাঁড়িয়ে জানালা দিয়ে বাহিরে তাকায়। দুপুর গড়িয়ে বিকেল ভাব। আজ অবশ্যই আর্ট করে শেষ করতে পারবে না, কালও তোমাকে আসতে হবে। ভালোই হলো, তোমার সাথে আড্ডা দেওয়া যাবে। এমনিতে তুমি তো নিজ থেকে আসোই না। সারার কথায় প্রাণপ্রিয়া ঢোক গেলে সারা প্রাণপ্রিয়ার দিকে দৃষ্টি ফেলে। চুপচাপ হয়ে গেছো আগে থেকে বেশি।
এর কারণ ইভান। ইভানের কথা তোলার জন্য প্রাণপ্রিয়ার ভেতরটা হঠাৎ চিলিক দিয়ে উঠে, তবে কিছু প্রত্যুত্তর দেয় না। সারা টেবিলের উপর রাখা ব্যাগটা হাতে নিয়ে প্রাণপ্রিয়ার কাছে যেতে যেতে বলে, সত্যি বলতে আমার কাছে তোমাদের দুজনকে অনেক ভালো লাগতো, বাট কি করার, উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণী এই সমাজে কেউ মেনে নেবে? সম্মানের তো ব্যাপার আছে। সারা প্রাণপ্রিয়ার কাছে দাঁড়ায়। প্রাণপ্রিয়ার পরনে গাঢ় মেরুন রঙের শাড়ি, যা তার ফর্সা শরীরে ফুটে আছে। রূপ থাকলেই তো হয় না, সবকিছু পাওয়ার যোগ্যতাও থাকতে হয়। সারার অপমানে মুহূর্তে প্রাণপ্রিয়ার হাত মুষ্টিবদ্ধ করে নেয়, কোনোভাবে নিজেকে সামলে অপমান গিলে ফেলে। সারার ঠোঁটের কোণে হাসি। কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। প্রাণপ্রিয়া মাথা নাড়ে, তার কম্পিত কণ্ঠ। সারা ফিচেল হাসে, তার বাহিরে যেতে হবে, তাই আর কথা না বাড়িয়ে প্রয়োজন অনুযায়ী আরও কিছু আর্ট আর কোথায় রেখে রং মিশ্রণ করবে দেখিয়ে তার জুতার ঠকঠক শব্দের সাথে ঘর থেকে বের হয়ে যায়। প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে মনকে শান্ত থাকতে বলে, অল্পতে ভেঙে গেলে চলবে না। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, চারিদিক থেকে আসরের আজান। প্রাণপ্রিয়া দক্ষতার সাথে দেয়ালে পেন্টিং করছে, কিন্তু সময়ের কমতির জন্য থেমে যায়। এবার আশ্রমে যাওয়া উচিত। সে বলে কয়েক কদম পিছনে গিয়ে সম্পূর্ণ পেন্টিংটা কিছুক্ষণ দেখে, অতঃপর হা করে শ্বাস ফেলে চোখ সরিয়ে সামনের টেবিলে রাখা তার আর্ট করার সব সরঞ্জাম গুছিয়ে একপাশে রেখে নিজের পরনের শাড়ি ঠিক করে। তার ঠিক করার মাঝে একজন মহিলা সার্ভেন্ট ঘরে প্রবেশ করতে প্রাণপ্রিয়া তাকে সবকিছু বুঝিয়ে আশ্রমের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। দোতলার শেষ প্রান্তে সারার ঘর হওয়ার কারণে কিছুটা হাঁটতে হবে, কিন্তু পা যেন চলছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টিং করার জন্য কোমর পিঠ পা ব্যথা হয়ে গেছে, তার মধ্যে রং ধরার কারণে হাতের অবস্থা বেহাল দশা। শাড়িতেও কিছু জায়গায় লেগেছে, হয়তো মুখেও লেগেছে। নিজের ভাবনায় সে অলস ভঙ্গিতে ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু আকস্মিক পিছন থেকে পরিচিত পুরুষালী ভারী কণ্ঠে, মিস প্রাণপ্রিয়া। সাথে সাথে থেমে যায় প্রাণপ্রিয়ার পা। ব্যথা শরীরে হঠাৎ কম্পন অনুভব করে, আস্তে আস্তে ভেতরটা ভারী হয়ে যেতে থাকে। দোতলার নিরিবিলি করিডোর, প্রাণপ্রিয়ার শরীরে মৃদু কম্পন, ভেতরে ভারী ভাবের সাথে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মাথা নত করে পাশের দেয়ালে হাত ঠেকিয়ে দাঁড়ায়। পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে হতে পারে তার বুঝতে বাকি নেই, কিন্তু সে কেন আবার? চোখ বন্ধ করে নিঃশব্দে ঠোঁট আওড়ায় প্রাণপ্রিয়া। আবারও কি জঘন্যভাবে অপমান? পিছনে স্বাভাবিক ভঙ্গিতে পকেটে এক হাত গুজে অন্য হাতে মোবাইল ধরে দাঁড়িয়ে আছে দামিয়ান। তার মুখে ভাব প্রতিক্রিয়া এমন যেন সে এখানে প্রাণপ্রিয়ার সাথে কথা বলতে এসেছে এবং আগের থেকে জানতো মেয়েটা এই বাড়িতে। অবশ্য এটা কি এখন স্বাভাবিক নয়? প্রাণপ্রিয়া কোথায়, কোন জায়গায় আসা যাওয়া করছে, সব দামিয়ান আবরারের কান পর্যন্ত পৌঁছে যাবে। দামিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে সামনে ঘুরে দাঁড়িয়ে থাকা প্রাণপ্রিয়ার পা থেকে মাথা অবধি খুঁটিয়ে দেখার সাথে আবারও ভারী কণ্ঠে ডেকে ওঠে, মিস প্রাণপ্রিয়া। প্রাণপ্রিয়ার ঠোঁট কামড়ে ধরে, তবে মনে মনে নিজেকে আবারও শক্ত থাকতে বলে। তার অল্পতেই ভেঙে গেলে চলবে না, কারণ তারা ছোট করে অপমান করবেই, কষ্ট দিয়ে বিনোদন পাওয়ার জন্যে। কিন্তু সে এমন কেউ হবে না তাদের। দামিয়ান ঠোঁটের কোণে হাসি নিয়ে প্রাণপ্রিয়ার দিকে ধীর পায়ে এগোয়। আজ মেয়েটার পিছন দিক থেকে অন্যরকম লাগছে। প্রাণপ্রিয়া চোখ খুলে পিছনের ব্যক্তির হেঁটে আসার শব্দ শুনে বড় নিঃশ্বাস ফেলে, তবে দেয়ালে ঠেকানো হাত আর শরীরের মৃদু কম্পন থামেনি। প্রাণপ্রিয়া চোখ খুলে পিছনের ব্যক্তির হেঁটে আসার শব্দ শুনে বড় নিঃশ্বাস ফেলে, তবে দেয়ালে ঠেকানো হাত আর শরীরের মৃদু কম্পন থামেনি। সামনে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণপ্রিয়া বলে ওঠে। দামিয়ান এগিয়ে আসতে আসতে খানিকটা শব্দ করে হেসে তার বরাবর দাঁড়ায়। প্রাণপ্রিয়া শুকনো ঢোক গিলে, কতটা হাস্যকর! তুমি আমার থেকে বাহানা দিয়ে পালাতে চাইছো, কারণ কি আমার বলা কথা সত্যি হয়েছে? প্রাণপ্রিয়া দৃষ্টি নত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে কথাটা সহ্য করে নেয়। এর প্রতি উত্তর হিসেবে কিছুই দেয় না, কারণ এই পাগল লোকের সাথে কথা বলা মানে তাকে আরো অপমান করার সুযোগ তৈরি করে দেওয়া। আশা করি আপনার সাথে আমার আবার দেখা হবে। আজ সময়ের কমতির জন্য বিদায়। প্রাণপ্রিয়া লোকটার আর কোনো কথা না শুনে শুধু তার সামনে থেকে যেতে চায়, সেটা তাকে না চাইতেও সম্মান করে হোক। দামিয়ান ঠোঁটের হাসি নিয়ে ধরে রাখা ফোন তার দিকে দৃষ্টি স্থির রেখে পকেটে রাখে। প্রাণপ্রিয়ার দৃষ্টি নত অবস্থায় চলে যাওয়ার জন্য পা বাড়াতে আচমকা দামিয়ান তার বাহু ধরে আটকে ধরে। আশ্রমের গরিব মেয়ের প্রতি ডাক্তারের ছেলের করুণা কি সময় মতো শেষ হয়ে গেল? তার উপহাস মিশ্রিত কণ্ঠ। প্রাণপ্রিয়া ঘাবড়ে যায়, তার মৃদু শরীরের কম্পন আরও বেড়ে ওঠে। সে তার ছোট কাঁধ ঝাঁকুনি দিয়ে বাহু ছাড়িয়ে নিতে চায়। দামিয়ান হাসে, চোখ বুলিয়ে প্রাণপ্রিয়ার নিখুঁত শরীরে শাড়ি পরা কাছ থেকে দেখে বুঝতে পারে তাকে কেন আজ অন্যরকম লাগছে। ছাড়ুন আমায়। কম্পিত কণ্ঠ প্রাণপ্রিয়ার। দামিয়ান তার শরীর থেকে দৃষ্টি সরিয়ে তার চোখে চোখ রাখার চেষ্টা করে। তোমার প্রেমিক ধোঁকা দিয়ে চলে যাচ্ছে, একজন এতিম মেয়ের অহংকার কি তাহলে এখানেই শেষ? দামিয়ান তাকে ইচ্ছা করে খোঁচা দিচ্ছে, যেখানে ইভানে যাওয়ার পিছে তার হাত আছে সম্পূর্ণভাবে। সে আমার প্রেমিক না। প্রাণপ্রিয়া বাহু ছাড়ানোর চেষ্টা করে থামিয়ে বলে ওঠে,
কেন আপনি এইগুলো বলছেন? প্রাণপ্রিয়া চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। তোমার সেদিনের অহংকার আবারও মাটিতে মিশে যাচ্ছে দেখে আমার ভালো লাগছে। সেটা অহংকার না, আত্মসম্মান বোধ। প্রাণপ্রিয়া হাত মুষ্টিবদ্ধ করে বলে ওঠে। তাহলে তাই, তোমার আত্মসম্মান বোধ হোক, আর অহংকার কোনোটাই আমার পছন্দ না। প্রাণপ্রিয়া স্তব্ধ দৃষ্টি ছলছল করে ওঠে। সে কত বড় নিষ্ঠুর আর নির্দয় ব্যক্তি। আপনার কাছে কি আমাকে মানুষ মনে হয় না? তোমার কি মনে হয়? প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে ধরে। নিষ্ঠুর লোকটাকে অপমান করে ঠিক কাঁদাতে আছে, চাইছে অবশ্যই তৃপ্তি আপনি পাওয়ার আমার জন্য, কিন্তু সে আজ কাঁদবে না। এখনকার অবস্থা দেখে বিনোদন পেয়েছেন। আপনার পছন্দ হয়েছে যা আপনি পেতে চান, এখন আমায় যেতে দিন। কথাগুলো প্রাণপ্রিয়া দাঁতে দাঁত চেপে বলে আবারও বাহু ছাড়ানোর চেষ্টা শুরু করে। তুমি কবে থেকে আমার বিনোদন নেওয়ার পছন্দের আগ্রহ নিবে? আজকাল কি আমার বিনোদনে তুমিও উপভোগ করা শুরু করলে নাকি? একদমই না। প্রাণপ্রিয়া আবারও থেমে যায়, তবে চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আমার মস্তিষ্ক আপনার মতো বিকৃত না। দামিয়ান চোখ শুরু করে মৃদু শব্দে হেসে ওঠে। তাহলে ভালো। প্রাণপ্রিয়া তার দিকে তাকায়। ছেড়ে দিন আমায়। দামিয়ান হাসি গাঢ় করে তার মুখের দিকে হালকা ঝুঁকে। আগে তোমার ভেতর থেকে সাহস টেনে বের করি। কথাটা বলে হুট করে দামিয়ান প্রাণপ্রিয়ার কিছু বোঝার আগে তাকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। প্রাণপ্রিয়ার মস্তিষ্ক শূন্য হয়ে যায়। কি হলো তার সাথে বুঝতে খানিকক্ষণ সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারে দামিয়ান তাকে দেয়ালের সাথে চেপে ধরেছে, তৎক্ষণাৎ শূন্য মস্তিষ্কে চারা দিয়ে ওঠে। জঙ্গলে তার সাথে কি করেছিল এই লোক? বাজে লোক, ছাড়ুন আমায়। চেঁচিয়ে ওঠে প্রাণপ্রিয়া, কিন্তু দোতলার একদম শেষ প্রান্ত থাকায় কারণে চেঁচানো কণ্ঠ কারো কানে পৌঁছায় না। দামিয়ান ঘাড় কাত করে তার উন্মুক্ত গলার দিকে ঝুঁকে ফিসফিস কণ্ঠে বলে। আমি বলেছিলাম তোমার ভয় আমার পছন্দ, তাহলে কেন সাহস দেখাও? তার শরীরে সুবাস দামিয়ানের নাকে বাজছে। প্রাণপ্রিয়ার পুরো শরীর কেঁপে ওঠে। তার ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার ফলে বুক ওঠানামা দামিয়ানের দৃষ্টি এড়ায় না। আপনি এমন কেউ না যে আপনার পছন্দ মতো আমার করতে হবে। তার কম্পিত কণ্ঠ এলোমেলো দৃষ্টি। ছেড়ে দিন দয়া করে, নাহলে আমি চেঁচাবো। দামিয়ান তার গলার দিকে ঝুঁকে থাকা অবস্থায় হেসে বলে। ট্রাস্ট মি প্রাণপ্রিয়া, আমি অধীর অপেক্ষায় আছি তোমার চেঁচানো শব্দ শোনার জন্য। প্রাণপ্রিয়া দাঁত চেপে মনে মনে কিছু গালি দিয়ে ওঠে। বাজে পাগল অশ্লীল লোক। আর কি বললে? আমি এমন কেউ না। দামিয়ান মুখ তুলে তার দিকে তাকায়। প্রাণপ্রিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, কেউ না। আপনার কোনো অধিকার নেই আমার সাথে এমন করার। অবশ্যই আপনি আমার মালিক নন। এটা সত্যি। দামিয়ানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। তার মুখ থেকে হাসি গায়েব হয়ে যায় ধীরে ধীরে। প্রাণপ্রিয়ার এবার ভেতরে ভয় ঢুকে। সে তার কাছে বন্দি থাকা অবস্থায় অনেক কথা বলে ফেলেছে। তাহলে আমার উচিত তোমার মালিক হওয়া, যাতে তুমি না চাইতেও আমার পছন্দের সব করো। দামিয়ান তার এক হাত দিয়ে তার নরম গালা ঠোঁট স্পর্শ করে। প্রাণপ্রিয়া দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। আমি ঘৃণা করি আপনার স্পর্শ। আপনার বাগদত্তা থাকতে কিভাবে অন্য একটা মেয়েকে এইভাবে স্পর্শ করতে পারেন আপনি? দামিয়ান তার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটের একদম কাছে এগিয়ে ফিসফিস করে বলে। থাকা সত্ত্বেও অন্য কাউকে বাসনা করা আমার কাছে ভুল না। দামিয়ান একদম কাছে আসার কারণে প্রাণপ্রিয়া চোখ খিচে বন্ধ করে ফেলেছে। দামিয়ান তার একদম কাছ থেকে পুরো মুখে চোখ বুলায়। আর আমার কাছে যেটা ভুল না, কারো ঘৃণা হলেও আমার কিচ্ছু যায় আসবে না। কথাটা বলে দামিয়ান প্রাণপ্রিয়াকে ছেড়ে দেয়। অনেকটা এমন যে একটা শিশু তার খেলনা দেখে বিরক্ত হয়ে তা ফেলে দিল। প্রাণপ্রিয়া মুক্তি পেয়ে দ্রুত সরে দাঁড়ায়। সে রীতিমতো কাঁপছে। দামিয়ান পকেটে হাত গুজে মুখে কিছুটা উপহাস হাসি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর পাশ কেটে চলে যায়। তার চলে যাওয়ার পর প্রাণপ্রিয়া অনেকক্ষণ একাই সেখানে দাঁড়িয়ে থাকে। ওই লোকের জন্য তার মস্তিষ্কে চাপ পড়ছে। সে এতটুকু বুঝতে পারছে, তার জীবনে কাল হিসেবে দামিয়ান আবরারই যথেষ্ট। পরদিন, দিনটা শুক্রবার, সবার ছুটির দিন। তাই প্রাণপ্রিয়া সকাল সকাল পেন্টিং শেষ করার জন্য আবরার ম্যানশনে চলে এসেছে। তার স্কুল নিয়ে কাজ ফেলে রাখার মতো সে না। আর এই বাড়িতে যত দ্রুত কাজ শেষ করবে তারই ভালো। সে চায় না ওই লোকটার সাথে আবার দেখা হোক বা আর কখনোই। প্রাণপ্রিয়া দেয়ালে পেন্টিং করতে করতে একা একা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। তার থেকে কিছু দূরে জানালার পাশে দাঁড়িয়ে আছে সারা। তার দৃষ্টি বাহিরে গার্ডেনের বেতের সোফায় বসা দামিয়ানের দিকে, যে গম্ভীর মুখে হুমায়ুনের সাথে কথা বলছে। সারা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। দামিয়ান আবরার এমন একজন পুরুষ, তাকে যে কোনো মেয়েই পেতে চাইবে। তার ব্যক্তিত্বটা এই যে এমন, কিন্তু তার কাছে কেন সে এমন পুরুষ যাকে তার শুধু পেতে হবে, যার প্রতি তার কোনো অনুভূতি নেই? সারার ভ্রুযুগল কুঁচকে যায়। মনে পড়ে কিছুদিন আগে সে দামিয়ানের কাছে গিয়েছিল। অবশ্য সে নিজে থেকে যায়নি, তার মম তাকে পাঠিয়েছিল। সে তার ফিয়ান্সে, এখন মেলামেশা হওয়া ভুলের কিছু না। তারও এতে সমস্যা ছিল না। এখন বা পরে এক সময় তাদের মধ্যে তো অনেক কিছুই হবে। কিন্তু সেদিন দামিয়ান মুখের উপর তার থেকে না চাওয়ার বিষয়টা সে অবাক হলেও স্বাভাবিকভাবে নিয়েছিল। কি অদ্ভুত সম্পর্ক। আচ্ছা, এমন কি হবে দামিয়ান অন্য মেয়ের সাথে থেকে আসলো, তার কিছু হবে না?
সারা নিজ ভাবনায় দ্রুত মাথা ঝাঁকায় কী সব ভাবছে। সে অবশ্যই তার বরাবর কাউকে থাকতে দেবে না। তার আর দামিয়ানের সম্পর্ক যেমনই হোক। গার্ডেনে হুমায়ুন দামিয়ানের সাথে কথা বলা শেষ করে উঠানে চলে যান। দামিয়ান তার বাবা চলে যাওয়ার পর সোফায় হেলান দিয়ে বসে হাতের ফোনে দৃষ্টি রাখে। পাশে এতক্ষণ আহনাফও ছিল। সে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, ইভানকে এত দ্রুত রাশিয়া পাঠানোর কি আছে? তোমার সেখানে কি কোনো সমস্যা হচ্ছে? না। তার ব্যস্ত কণ্ঠ আহনাফের জিজ্ঞাসু দৃষ্টি। তাহলে দামিয়ান ফোন থেকে চোখ সরিয়ে তার ভাইয়ের দিকে তাকায়, এরপর দোতলায় সারার ঘরের দিকে। আমার মনে হয়েছে তাকে পাঠানো প্রয়োজন। তার ভাবলেশহীন জবাব। আহনাফ নাক মুখ কুঁচকে নেয়। এটা কি সত্যি? প্রাণপ্রিয়া খুব মনোযোগ দিয়ে তার পেন্টিং দ্রুততার সাথে শেষ করে। সেই সকালে এসেছিল, শেষ করতে করতে দুপুর 2টা। কোমর পিঠ কালকের মতো আজও লেগে গেছে। সারা বুকে হাত গুজে নিজের মনের মতো পেন্টিং হওয়া দেখে প্রাণপ্রিয়ার প্রশংসা করা শুরু করে। কথায় কথায় সে যতই অপমান করুক না কেন, মাঝে মাঝে মুখ দিয়ে প্রশংসাও বের হয় তার। প্রাণপ্রিয়া ধন্যবাদ জানায়। তার আর্ট করা সব সরঞ্জাম পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে সারার থেকে যাওয়ার অনুমতি চায়। সারা হাসি মুখে তাকে অনুমতি দেয়। প্রাণপ্রিয়া তার সব কিছু নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, তবে আজ সাবধানে চারিপাশে চোখ বুলিয়ে। তবে যার চোখ ফাঁকি দিয়ে আবরার মেনশন থেকে বের হতে চাইছে, আসলেই কি তার নজর পড়বে না সে? দামিয়ান তার বেডরুমের জানালার কাছে দাঁড়িয়ে 2 ঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরে। প্রাণপ্রিয়া ম্যানশনের সদর দরজা দিয়ে বের হয়ে জঙ্গলের পথে একছুটে আশ্রমের উদ্দেশ্যে। দামিয়ান তীব্র দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে বাতাসের নিকটিনে ধোঁয়া ছেড়ে দেয়। হালকা গোলাপি রঙের জামা পরা মেয়েটি গাছগাছালির ভেতর ছুটে চলে যাচ্ছে। বেশ কিছুদিন পর আবরার ম্যানশনে সদর দরজার কাছে বাড়ির সকলে দাঁড়িয়ে। হুমায়ুন আবরার 2 মাসের জন্য চায়নাতে যাচ্ছেন চিকিৎসার ক্ষেত্রে। আজকাল তার শরীরের অবস্থা বেশ একটা ভালো থাকে না। বয়সের সাথে সাথে শরীরে অসুস্থের বাসা বাঁধছে, তবে সুস্থকে না থাকতে চায়। তাই ডক্টরের পরামর্শ নিয়ে আজই তিনি চায়না চিকিৎসার জন্য যাচ্ছেন। তাকে বিদায় জানানোর জন্য আপাতত সকলে দাঁড়িয়ে। হুমায়ুন এক এক করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে সবশেষে দামিয়ানকে জড়িয়ে ধরেন। চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। দামিয়ানও তার বাবাকে জড়িয়ে ধরে। হুমায়ুন তপ্ত শ্বাস ফেলে ছেলেকে ছেড়ে দাঁড়ান। 2 মাস তার অনুপস্থিতিতে ব্যবসার কিছু দায়িত্ব দামিয়ানকে বুঝিয়ে দিয়েছেন। বাকিগুলো হাবিব সামলে নেবে। তবুও পুরোপুরি ব্যবসা থেকে সরে আরেক জায়গায় যাওয়া ভেতরে কেমন খুঁতখুত লাগছে তার কাছে। তবে বিশ্বাস আছে তার ছেলে ভাই সামলে নেবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। পাশ থেকে হাবিব আশ্বস্ত করে বলেন, অবশ্যই ভাইজান, আপনি চিন্তামুক্ত হয়ে যান, আমি আছি। হুমায়ুন বিপরীতে দুর্বল হাসেন। এরপর আবারও সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেন। এরপর রওনা হন এয়ারপোর্টের উদ্দেশ্যে। হুমায়ুন চলে যেতে রাইমা, সারা আর আহনাফ ভেতরে চলে যায়। হাবিব দামিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠেন, 2 মাস তোমার উপর একটু চাপ পড়ে যাবে। নিজের ব্যবসা, আমাদের ব্যবসা সামলানো নিয়ে দুঃখিত এর জন্য। তবে চিন্তা করো না, আমি বাইরের এক্সপোর্ট ইম্পোর্টের যেসব আছে সেদিকে খেয়াল রাখবো। তুমি শুধু ফ্যাক্টরির দিকগুলো দেখেও নিলে তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। হাবিব কথাগুলো বলতে বলতে তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে তাকায়। নিলয় দৃষ্টি নত করে। দামিয়ান মাথা নাড়ায়, ঠিক আছে। হাবিব স্বচ্ছ এসে চলে যাওয়ার জন্য পা বাড়ান, তবে কিছু একটা মনে পড়তেই থেমে বলে ওঠেন, আশ্রমের দায়িত্বটাও তোমার। দেশে বেশি একটা আমার থাকা হবে না। দামিয়ান ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে ফের নাড়ায়। হাবিব চলে যায়। তিনি চলে যেতেই দামিয়ান ডেকে ওঠে। নিলয়। নিলয় দৃষ্টি তুলে তাকায়। জি স্যার। গেস্ট হাউসের দিকে কেউ যাতে না আসে, আমি মিটিং অ্যাটেন্ড করব। এখান থেকে দামিয়ানের নিজের ব্যবসার কিছু ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হয়। নিলয় মাথা নাড়ায়, ওকে স্যার। দামিয়ান আর কিছু বলে না, সোজা গার্ডেনের দিকে দৃষ্টি রেখে ধীর পায়ে গেস্ট হাউসের দিকে হাঁটা ধরে। সকালের মিষ্টি রোদ গার্ডেনের চারিপাশে ছড়িয়ে নানান রং বেরঙের ফুল ফুটে আছে। দামিয়ান গার্ডেনের সরু রাস্তা দিয়ে পিছিয়ে 2 হাত বেঁধে হাঁটছে। তার দৃষ্টি আশেপাশে, তবে রং বেরঙের ফুল আর তাদের সুবাস তাকে বিরক্ত করছে। দাঁড়িয়ে যায় দামিয়ান। সরু রাস্তার একপাশে চন্দ্রমল্লিকা ফুলের বাগান, যেখানে তার সাদা গোলাপের কোনো অস্তিত্ব নেই। দামিয়ান হাত বাড়িয়ে একটা চন্দ্রমল্লিকা দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে। তার মুখ শান্ত ও শীতল থাকলেও তার মন ছিল অশান্ত, অস্থির। সে ফের হাঁটা শুরু করে। তার হাঁটার গতি রুক্ষ। শেষ প্রাণপ্রিয়াকে দেখা গিয়েছিল এই বাসায় তার পেন্টিংয়ের কাজের সময়। এরপর আর তার দেখা নেই। অবশ্যই এটা তার নিজের ইচ্ছেতে, কিন্তু এবার শরতের শেষে হেমন্তের আগমন, সূর্যের গাঢ় রশ্মির সাথে মৃদু শীতল হাওয়া। প্রাণপ্রিয়া খুব পছন্দের একটা কাল। সে খুশি মনে রাস্তা দিয়ে হাঁটছে, পরনে লাল রঙের চুড়িদার, কাঁধে ব্যাগ ঝোলানো। স্কুল থেকে ফিরছে সে। তার দৃষ্টি রাস্তার দুপাশে মেহগনি গাছের দিকে, যেখানে পাখিরা কিচিরমিচির শব্দ করছে। প্রাণপ্রিয়া ভাবে, এমন পরিবেশে বসবাস করলে কারো মনই বিষণ্ণ হয়ে থাকে না। তাই তো এই আশ্রমে আসার পর থেকে সে হাসি খুশি প্রাণোচ্ছল ছিল এবং এখনও তাকে মন খারাপ থাকতে দেয় না।
প্রাণপ্রিয়া ভেবে হাঁ করে শ্বাস ফেলে। এর জন্য সব খারাপ সময়ের পর দিনগুলো তার এখন ভালোই কাটছে। তবে হ্যাঁ, একজনকে সে সবসময় খুব মিস করে, যার সাথে খারাপ স্মৃতিগুলো মুছে ভালো স্মৃতিগুলো সে মনে করে। প্রাণপ্রিয়া মৃদু হাসে। অবশ্যই ভালো সময় খারাপ সময় মিলিয়ে জীবন, যেখানে অনেক কিছু হারিয়ে যাবে, আবারও নতুন করে জীবনে অনেক কিছু যুক্ত হবে। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করে প্রাণপ্রিয়া। সেলিনা সদর দরজার কাছে বসে কাঁথা সেলাই করছেন, পাশে মিসেস সুফিয়াও আছেন। প্রাণপ্রিয়া এগিয়ে যায়। কেমন আছেন আন্টি? প্রাণপ্রিয়া মুখে হাসি নিয়ে জিজ্ঞাসা করে। বসে থাকা সেলিনা আর সুফিয়ার কথা বলার মাঝে মিষ্টি কণ্ঠস্বর শুনে দুজনে তাদের সামনের দিকে তাকায়। আরে টিচার প্রাণপ্রিয়া নাকি? সুফিয়া স্বচ্ছ হেসে বলে ওঠেন। প্রাণপ্রিয়া কিছুটা লজ্জা পায়। আজকাল যে কেন তাকে সবাই এভাবে ডাকে। তোমাকে আমি শুভেচ্ছা জানাতে এসেছিলাম, তবে তুমি স্কুলে বলে ভেবেছিলাম হয়তো দেখা হবে না, কিন্তু দেখা হয়েই গেল। প্রাণপ্রিয়া লজ্জা কাটিয়ে তার দিকে তাকায়। শুভেচ্ছা? তার কপালে ভাঁজ। সুফিয়া হেসে তার পাশ থেকে একটা বক্স বের করে তাকে দিয়ে বলেন, তাও দুটো কারণে। প্রথম, স্কুলে চাকরি পার্মানেন্ট পাওয়ার জন্য, আর এত ভালো রেজাল্ট যে করেছো, কি ভুলে গেছো? প্রাণপ্রিয়া চোখ দুটো পিটপিট করে। তার দুদিন আগে এইচএসসি রেজাল্ট দিয়েছিল, A+ পেয়েছে সে। প্রাণপ্রিয়া মেকি হেসে ওঠে। ও আচ্ছা। সেলিনা সুফিয়া দুজনেই হেসে ওঠেন। সুফিয়া বলেন, এখন নাও, তোমার জন্য পছন্দের মিষ্টি এনেছি। ভালো খবরের মিষ্টি না খেলে কি হয়? প্রাণপ্রিয়া সুফিয়ার হাতে সাদা রঙের মাঝারি সাইজের বক্সের দিকে তাকায়, অতঃপর মুখে মিষ্টি হাসি নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নেয়। অনেক ধন্যবাদ আন্টি। না। সুফিয়া বসা থেকে উঠে দাঁড়ান। তাকে দাঁড়াতে দেখে সেলিনা ব্যস্ত কণ্ঠে বলে ওঠেন, কোথায় যাচ্ছ? আমি চা নিয়ে আসছি, বসো। সুফিয়া না কোচ কণ্ঠ, আরে না না, যেতে হবে, আমার কাজ আছে। তোমাকে তো বলেছি কেন এসেছি। কথাটা বলে সুফিয়া প্রাণপ্রিয়ার দিকে তাকান। প্রাণপ্রিয়া দুজনের দিকে কৌতূহল দৃষ্টিতে চেয়ে আছে। শুভেচ্ছা জানানোর সাথে আমি একটা খবরও দিতে এসেছিলাম। ছোট সাহেব যেতে বলেছে প্রিয়া। আশ্রমে প্রথম কোনো মেয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করেছে, তাই তিনি চাইছেন তুমি তার সাথে দেখা করো। সুফিয়া বলা কথাগুলো প্রাণপ্রিয়া খুব মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু ছোট সাহেবটা কাকে বুঝিয়েছে মাথায় ঢুকতে প্রাণপ্রিয়া তড়িৎ গতিতে বলে ওঠে। সেলিনা সুফিয়ার কপালে মুহূর্তেই ভাঁজ। না মানে? দুজন একসাথে বলে ওঠেন। প্রাণপ্রিয়া চোখ মুখ শক্ত করে দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে কিছুটা আমতা আমতা করা শুরু করে। পেন্টিংয়ের কাজ শেষ হওয়ার পর সেই আবরার ম্যানশনের আশেপাশেও ঘেঁষিনি জঙ্গলে যাওয়া এখন অনেকটাই কমিয়ে দিয়েছে। নিজে ভাবনার মতো প্রাণপণ দিয়ে চেষ্টা করছে যেন কোনোভাবে ওই লোকটা সামনে না পড়ে, কিন্তু কেন কেন এমন পরিস্থিতি হয় যে পাগল অশ্লীল লোকটার কাছে তার যেতে হয়। কি হলো, চুপ হয়ে আছো কেন? সেলিনা জিজ্ঞাসা করেন। প্রাণপ্রিয়া জিভ দিয়ে ঠোঁট ভেজায়। না না, মানে কেন যাব? সুফিয়া মুখে হাত দিয়ে বলেন, কেন যাব মানে? তাদের আশ্রমের কোনো মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাও ভালো রেজাল্ট করে, অবশ্যই হয়তো কোনো সুযোগ সুবিধা পুরস্কার কিছু তো একটা দিবে। প্রাণপ্রিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ভালো করে জানে এমন যে কিছুই না তাকে অপমান করার সুযোগ পেয়েছে ওই পাগল। আমার কিছু দরকার নেই। সেলিনা কিছুটা সন্দেহ কণ্ঠে বলেন, কেন, কি হয়েছে? সুফিয়ার বিরক্তি মাখা কণ্ঠ, কি হবে, স্বাভাবিক একটা ব্যাপার। মিস্টার আবরারের আদেশ এটা ছোট সাহেব পালন করছেন। সে কতটা দয়ালু তার দায়িত্বের সাথে খবর পাঠিয়েছেন। এখন যদি প্রাণপ্রিয়া না যায় তাহলে কি হবে বুঝতে পারছো। সুফিয়ার কথায় সেলিনা সন্দেহ কেটে যায়। প্রাণপ্রিয়া চুপচাপ দাঁড়িয়ে। সুফিয়া প্রাণপ্রিয়ার কাঁধে হাত রাখেন। আমি জানি না তোমার কি সমস্যা, তবে তোমার দেখা করা উচিত। তাদের কত দয়া তোমাদের উপর। তার মধ্যে তুমি যে স্কুলে চাকরি, সেটা তো তাদেরই। আমার মনে হয় তোমার চাকরি পার্মানেন্ট হওয়ার পেছনে অবশ্যই মিস্টার আবরার আছেন। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে ধরে। তাদের স্কুল, সে মনে মনে বিস্মিত, কারণ আগে এটা জানতো না সে। সেলিনা মাথা নাড়ায়। তুমি ঠিক বলেছো সুফিয়া, তাদের মতো দয়ালু মানুষ হয় না। আর ছোট সাহেব একদম বড় সাহেবের মতো খুব দয়ালু হয়েছে। দোয়া করি আল্লাহ তার সকল ইচ্ছা পূরণ করুক। সেলিনা সুফিয়ার কথায় প্রাণপ্রিয়া মুখ কালো করে নাক মুখ সিটকে অন্যদিকে ঘুরে। বিকৃত মস্তিষ্ক লোকের ইচ্ছা পূরণ। সেলিনা প্রাণপ্রিয়াকে বলে ওঠেন, তুমি যাও প্রিয়া, না হলে তাদের অসম্মান করা হবে। এটা অবশ্যই ঠিক হবে না, তুমি জানো। প্রাণপ্রিয়া তার দিকে তাকায়।
তাহলে আপনি আমার সাথে চলুন আন্টি। এক হাতে সিগারেট, অন্য হাতে ফ্যাক্টরির কিছু কাগজপত্র নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে দামিয়ান। তার পাশে নিলয় ফ্যাক্টরির ছোট থেকে ছোট ইনফরমেশন তাকে দিচ্ছে। দামিয়ান হাতের সিগারেট ঠোঁটে চেপে ধরে। বাইরের দেশের ব্যবসা আর এখানকার ব্যবসার মধ্যে অনেক পার্থক্য, তবে হুমায়ুন মাঝে মধ্যে তার সাথে ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করতেন, তাই তার ধারণা আছে এবং পার্টনারদের সাথে চেনা পরিচিত। দামিয়ান ঠোঁটে সিগারেট সরিয়ে বাতাসে ধোয়া ছেড়ে কাগজপত্রের সামনে টেবিলের উপর রাখে। নিলয় টেবিল থেকে কাগজ হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তবে কি স্যার, কাল আপনি ফ্যাক্টরিতে যাবেন? দামিয়ান ঝিলের স্বচ্ছ পানি আর জঙ্গলের দিকে দৃষ্টি ফেলে। যাব। ঠিক আছে, আমি ম্যানেজারকে জানাবো আপনি কাল ফ্যাক্টরিতে যাচ্ছেন। দামিয়ান হাতে সিগারেটের শেষ অংশ টেবিলের উপর রাখা ছোট্ট একটা চীনামাটির পাত্রে চেপে ধরে। তোমাকে যা কাজ দিয়েছিলাম সেটা করেছো? নিলয় মাথা নাড়ায়। জি স্যার, আমি খবর পাঠিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। দামিয়ান ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে সে সোজা হয়ে বসে। সময় এই সুযোগকে পায়ের নিচে নিয়ে আসে, আর সুযোগের সদ্ব্যবহার দামিয়ান আবরার এখন থেকে অতি কৌশলে নিবে। জঙ্গলের রাস্তা পার হয়ে প্রাণপ্রিয় আবরার মেনশনের গার্ডেনে পা রেখে প্রথম গভীর দীর্ঘশ্বাস ফেলে এরপর তার পাশে তাকায়। ছোট ও শখ তার হাত ধরে গোল গোল চোখে গার্ডেনের চারিপাশে সৌন্দর্য দেখছে। সে কখনো এই বাড়িতে আসেনি, আজ প্রথম এসেছে। প্রাণপ্রিয়া আবার দীর্ঘশ্বাস ফেলে তাকে নিয়ে হাঁটা শুরু করে। তবে এখানে কথা হলো, সে তো মিসেস সেলিনাকে বলেছিল নিজের সাথে আসতে। প্রাণপ্রিয়া হাঁটতে হাঁটতে আশ্রমে তখনকার কিছু কথোপকথন মনে করে। সেলিনাকে যখন সে বলেছিল তাহলে আপনি আমার সাথে চলুন আন্টি, সেলিনা মুহূর্তে রাজি হয়ে গিয়েছিল। সেও চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু যখন সুফিয়া মনে করিয়ে দেন আপাতত আশ্রমে সে সেলিনা ছোট্ট শখ ছাড়া কেউ নেই, তখন আর কি করার, সেও একা আসবেন না, তাই না? পারতে ছোট্ট শখকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। প্রিয়া আপু, এটা কি ফুলের রাজ্য? চারিপাশে চোখ বুলিয়ে মিষ্টি হেসে শখ জিজ্ঞাসা করে ওঠে। প্রাণপ্রিয়া ভাবনার মাঝে চুপসানো মুখে মৃদু হাসে। না শোনা, এটা এই মেনশনের বাগান। শখ খিলখিল শব্দে হেসে বলে, তাহলে আমি এখানে খেলতে চাই আপু। প্রাণপ্রিয়ার ভ্রু যুগল কুচকে তার দিকে তাকায়। তুমি কি ভুলে গেছো আমার সাথে তোমার সারাক্ষণ থাকতে হবে? কিছুটা কড়া কণ্ঠে বলে। সাথে সাথে শখের মুখ চুপসে মন খারাপ করে আশেপাশে তাকিয়ে হাঁটতে থাকে। অতঃপর নিলয় দামিয়ানের সাথে ব্যবসা নিয়ে কথা বলা শেষ করে কাগজপত্র নিয়ে গেস্ট হাউসের সদর দরজা দিয়ে বের হতে দেখা পায় প্রাণপ্রিয়ার সাথে। হ্যালো মিস প্রাণপ্রিয়া। প্রাণপ্রিয়া দৃষ্টি নত করে ঠোঁটে হালকা হাসি রেখা টানে। স্যার ভিতরে আছে। নিলয় বলেই তার পাশ কেটে চলে যায়। প্রাণপ্রিয়া তার যাওয়ার পথের দিকে এক নজর তাকিয়ে ঢোক গিলে অতঃপর মনের ভারী যত অস্বস্তি ভয় তা বাহিরে ফেলা শুরু করে। সে এই লোকের সামনে যাওয়ার আগে নিজের মধ্যে যা ওই পাগল লোক চায় কিছু রাখবে না। সে বড় বড় নিঃশ্বাস নিয়ে মনে ভেতরে সহজ সঞ্চয় করে। মনের ভিতর সাহস সঞ্চয় করে। এরপর দামিয়ান তার সামনে টেবিলের উপর দুপা আড়াআড়ি করে রেখে ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিল। হঠাৎ কারো হেঁটে আসার শব্দ, সে চোখ তুলে তাকায়। মিস প্রাণপ্রিয়া। সে হাসে, তার নাম ধরে ডাকে, যেন সুরের সাথে গুনগুন করলো। প্রাণপ্রিয়ার পা থেমে যায়। সে শখের হাত ধরে জড়সড় হয়ে হাঁটছিল, কিন্তু লোকটা মুখে প্রথম এভাবে তার নাম উচ্চারণ শরীরে শিহরণ খেলে গেল। ব্যথা। হঠাৎ ছোট শখের মিনমিন কণ্ঠ। প্রাণপ্রিয়া চমকে পাশে তাকায়। অজান্তে সে শখের হাত কিছুটা শক্ত করে ধরে ফেলেছে। দুঃখিত শোনা। প্রাণপ্রিয়া শখের হাত ছেড়ে দেয়। দামিয়ান তার হাতের ফোন পাশে রেখে ধীর গতিতে টেবিলের উপর থেকে তার পা নিচে নামায়। প্রাণপ্রিয়া শখের দিক থেকে দৃষ্টি সরিয়ে দামিয়ানের দিকে দৃষ্টি ফেলে। কংগ্রাচুলেশনস মিস প্রাণপ্রিয়া। তার আবারও একই গুনগুন কণ্ঠ। প্রাণপ্রিয়া আশ্চর্যের সপ্তম চূড়ায়। লোকটার মুখে অমায়িক হাসি। এটা কি কল্পনা? ভ্রুযুগল কুচকে প্রাণপ্রিয়া বিস্ময়ের ঘোরে তাকিয়ে আছে। যে ব্যক্তির কণ্ঠস্বর তার ভেতরে অস্বস্তি বয়ে যেত, যার প্রতিটা কথায় তার অপমানে দৃষ্টি নত হয়ে থাকতো, আজ তার অমায়িক হাসির সাথে অত্যন্ত ভালো ব্যবহার। তোমার বসা উচিত। দামিয়ান তার পাশে সোফায় ইশারা করে বলল। প্রাণপ্রিয়া কয়েকবার চোখের পলক ফেলে। এমনটা কি অবিশ্বাস্য নয়? দামিয়ানের ঠোঁটের কোণে মৃদু হাসি এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সে মিস প্রাণপ্রিয়া ডেকে ওঠে। প্রাণপ্রিয়ার ঘোর ভেঙে থমথমে মুখ নিয়ে বলে, ধন্যবাদ, আমি এখানে। বাকি কথা বলার মাঝে দামিয়ানের ফোন কর্কশ শব্দে বেজে উঠে থেমে যায় প্রাণপ্রিয়া। দামিয়ান ঘাড় ঘুরিয়ে ফোনের দিকে দৃষ্টি ফেলে। স্ক্রিনে ক্যাথরিনের নাম জলজল করছে। কপালে ভাঁজ পড়ে তার। হাত বাড়িয়ে ফোন রিসিভ করে কানে ধরে। ইয়েস মম। প্রিয়া চোখ নামিয়ে সাবধানে শ্বাস ফেলে। হঠাৎ এই পাগলের ব্যবহার তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজ মনে ভেবে প্রাণপ্রিয়া তার পাশে তাকায়। শখ। চোখ বড় হয়ে যায় প্রাণপ্রিয়া। পাশে শখ নেই, এইমাত্রই না ছিল। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখা শুরু করে। তবে সদর দরজার দিকে চোখ যেতে এই তার মুখ। দরজার কাছে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে শখ। আমি বাহিরে আছি, তুমি কথা শেষ করে আসো।
ছোট্ট সব ফিসফিস কণ্ঠে হাতের ইশারায় বুঝিয়ে হেলে দুলে চলে যায়। প্রাণপ্রিয়া নাক মুখ কুচকে ঠোঁট কামড়ে ধরে। কোন আশায় সেই মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল। দামিয়ান রাশিয়ান ভাষায় ক্যাথরিনের সাথে কথা বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ায়। প্রাণপ্রিয়া তার দিকে ফিরে। অপেক্ষা করো। সে কান থেকে ফোন খানিকটা দূরে সরিয়ে বলে, আবারও ফোনে ব্যস্ত হয়ে তার বেডরুমের দিকে চলে যায়। প্রাণপ্রিয়া যাওয়ার দিকে বিরক্ত চোখে তাকে বিড়বিড় করে ওঠে। নিশ্চিত তাকে অপমান করে মনের মতো বিনোদন নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে। নাহলে হঠাৎ ব্যবহারে এত পরিবর্তন। প্রাণপ্রিয়া চোখ সরিয়ে ঝিলের দিকে তাকায়। অতঃপর পাশে সোনালি রঙের পাখির খাঁচার দিকে, যেখানে হালকা গোলাপি রঙের বাজিগার পাখি তার দিকে তাকে ঢানা ঝাপটাচ্ছে আর কিচিরমিচির শব্দ করছে। কত বড় নিষ্ঠুর লোক! পাখি হত্যা করে তো করে, সাথে আবার বন্দি করেও রেখেছে। নরম দৃষ্টিতে প্রাণপ্রিয়া পাখিটির দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর দামিয়ান হাতে চেকবুক আর পেন নিয়ে বেডরুম থেকে বের হয়ে তার আগের জায়গায় এসে পায়ের উপর পা তুলে বসে। তার থেকে কয়েক হাত দূরে প্রাণপ্রিয়া একই ভঙ্গিতে দাঁড়িয়ে। দামিয়ান এক নজর প্রাণপ্রিয়াকে দেখে হাতে চেকবুকে সিগনেচার করতে করতে বলে, তোমার ভালো রেজাল্টের জন্য আমাদের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে, সাথে ভার্সিটির ভর্তি সবকিছুর খরচ আমরা বহন করব। কথাটা বলতে বলতে দামিয়ান চেকবুকের পৃষ্ঠা ছিঁড়ে প্রাণপ্রিয়ার দিকে ধরে। প্রাণপ্রিয়া তার হাতের দিকে তাকায়। কানের পিছে চুল গুজে নিজেকে স্বাভাবিক রেখে ধীরগতিতে এগিয়ে চেক নেওয়ার জন্য হাত বাড়াতে দামিয়ান ছেড়ে দেয়। এমন একটা ভ্যাব যেন তার হাত থেকে পড়ে গেছে। প্রাণপ্রিয়া দাঁত চেপে নিচু হয়ে দামিয়ানের পায়ের কাছ থেকে চেকটা হাতে নেয়। দামিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসে। প্রাণপ্রিয়া উঠে দাঁড়ায়। তার মধ্যে কি পরিবর্তন, এটা নিয়ে ভাবার থেকে জলদি এখান থেকে যাওয়া প্রয়োজন, না হলে আসল রূপ বের হতে কতক্ষণ। আপনাদের অনেক ধন্যবাদ। প্রাণপ্রিয়া অতি কষ্টে ঠোঁটে হাসির রেখা টেনে বলে। এরপর ঘুরে যাওয়ার জন্য পা বাড়াতেই দামিয়ান বলে ওঠে, তুমি আরো কিছু চাইতে পারো। প্রাণপ্রিয়ার পা থেমে যায়। দামিয়ান বসা থেকে উঠে এক হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো পিছের দিকে ঠেলে দেয়। ধন্যবাদ, আমার আর কিছুই চাই না। প্রাণপ্রিয়া হালকা ঘাড় ঘুরিয়ে বলে, দামিয়ান বুকে হাত গুজে। ঠিক আছে, তবে এখন থেকে আশ্রমের কিছু প্রয়োজন হলে আমাকে সরাসরি জানাবে। প্রাণপ্রিয়া এবার ভ্রু কুচকে তার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। দামিয়ান তার দিকে এগুতে এগুতে বলে, অবশ্যই একজন মালিকের সরাসরি খবর রাখা উচিত, তাই না? প্রাণপ্রিয়ার দৃষ্টি এদিক ওদিক। আমি মিস্টার রহমানকে জানাবো। কিছুটা মিনমিন কণ্ঠ। কাছে আসা ব্যক্তি থেকে অপমানিত হওয়া ছাড়া স্বাভাবিক কথা তার ভীষণ অদ্ভুত লাগছে। দামিয়ান তার থেকে এক হাত দূরত্ব রেখে দাঁড়ায়। তাৎক্ষণিক খাঁচার ভিতর বাজিগর পাখির কর্কশ কণ্ঠে কিচিরমিচির শুরু করতে দুজন একসাথে পাশে তাকায়। পাখিটি বাহিরের দিকে তাকিয়ে ওড়ার জন্য ছটফট করছে। খাঁচায় নয়, খোলা আকাশে পাখিকে মানায়। মনে প্রাণপ্রিয়া কথাটা বলে মুহূর্তে মুখ চেপে ধরে। ইস, সে কথা বাড়াতে চায়নি। দামিয়ান পাখিটির দিকে দৃষ্টি রেখে কিঞ্চিত শব্দ করে হাসে। প্রকৃতির সৌন্দর্য আটকে রেখে কাছ থেকে দেখা ভুল না। প্রাণপ্রিয়া মুখ চেপে কিছুক্ষণ চুপ করে থাকে। অতঃপর, অবশ্যই ভুল। কেন? সবকিছুর সৌন্দর্য কাছ থেকে দেখা যায় না, কিছু সৌন্দর্য জায়গা মতো সুন্দর দেখায়। আর তোমার সৌন্দর্য? দামিয়ান বাঁকা হাসে। তার এই প্রশ্নে প্রাণপ্রিয়া কপাল কুঁচকে ফেলে। মানে? দামিয়ানের দৃষ্টি পাখিটির দিকে ছিল। সে খাঁচার দিকে এগিয়ে যায়। প্রাণপ্রিয়া কপাল দ্বিগুণ কুঁচকে ফেলে। দামিয়ানের কাছে গিয়ে খাঁচা খুলে ছোট্ট পাখিটিকে বের করে। ঠিক বলেছ, সবকিছুর সৌন্দর্য কাছ থেকে দেখা যায় না। বলেই দামিয়ান পাখিটিকে মুক্ত করে দেয়। প্রাণপ্রিয়ার বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায়। এটা কি সেই নিষ্ঠুর নির্দয় পাগল লোক? দামিয়ান ঠোঁটের হাসি চওড়া করে প্রাণপ্রিয়ার দিকে তাকায়। যে পাখিকে আকর্ষণের জন্য রেখেছিল সময় মতো হত্যা করবে বলে, আজ প্রাণপ্রিয়ার কথায় ছেড়ে দিল। প্রাণপ্রিয়া পাখিটির ওড়ার দিক থেকে চোখ সরিয়ে দামিয়ানের দিকে দৃষ্টি ফেলতে দুজনের চোখ মিলে। প্রাণপ্রিয়া তার পরনের জামা খিচে ধরে এক পা করে পিছে যেতে যেতে ছুটে গেস্ট হাউস থেকে বের হয়ে যায়। সে যেতেই দামিয়ানের ঠোঁট থেকেও হাসি আস্তে আস্তে সরে যায়। প্রাণপ্রিয়া ছুটে বের হয়ে গার্ডেনের বসার শখ কিনে দ্রুত গতিতে হাঁটা ধরে। এটা কি অদ্ভুত না হঠাৎ লোকটার ব্যবহারে পরিবর্তন, নাকি এর পিছে তার কোনো পরিকল্পনা আছে? পরদিন প্রতিদিনের মতো প্রাণপ্রিয়া আজও স্কুলের দিনে অর্ধেক সময় কাটিয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে কিছু পথ হাঁটার মাঝে পাশ থেকে আকস্মিক কারো সালাম শুনে পাশে তাকাতেই, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি? স্কুলে পঞ্চম শ্রেণীর ইংলিশ টিচার সুমা। প্রাণপ্রিয়া ঠোঁটে হালকা হাসির রেখা টানে। এই পথ দিয়ে আজ বাসায় যাচ্ছিলাম। তোমার বাসাও কি এই পথে নাকি? প্রাণপ্রিয়া মাথা নাড়ায়, হ্যাঁ, কিছুটা সামনেই। তাহলে তো ভালো, তোমার সমস্যা না থাকলে একসাথে কথা বলতে বলতে যাওয়া যায়। প্রাণপ্রিয়া কিছুটা বিব্রত হয়ে হাসে। সমস্যা কিসের? অবশ্যই চলুন একসাথে যাওয়া যাক।
নিরিবিলি গাছগাছালিতে ঘেরা রাস্তায় গাড়ি চলাচল অনেকটা কম। শহর থেকে ভিতরের দিকে বলে পূর্বাচলের এই দিকটা গ্রাম গ্রাম ভাব, সবুজে ঘেরা, মাঝে বাড়িঘর। তবে আবরার মেনশন থেকে অনেকটা জায়গা জুড়ে আবরারদের জমি তারা এভাবেই ফেলে রেখেছে বলে সবুজ প্রকৃতি। পূর্বাঞ্চলের এই দিকটা একদম অন্যরকম। দামিয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ রাস্তার মাঝে তার গাড়ি থেমে গেছে। ড্রাইভার আরেক গাড়ি পাঠানোর জন্য অন্য ড্রাইভারকে ফোন দিতে চাইলে দামিয়ান না বলে ওঠে। এখান থেকে আবরার ম্যানশনে পৌঁছাতে 5 মিনিটের রাস্তা, তাই সে হেঁটে যাবে। ড্রাইভারও আর কিছু বলে না, সে সোজা ধীর গতিতে হাঁটা শুরু করে। রাস্তার দুপাশে গাছের ছায়ার জন্য সূর্যের তাপ তার গায়ে লাগছে না। হেমন্তের মৃদু শীতল হাওয়ায় তার কপালে পড়ে থাকা চুলগুলো কিছুটা উঠছে। দামিয়ান আশেপাশে চোখ বুলায়, মুখে কিছুটা ক্লান্ত ভাব, ফ্যাক্টরি থেকে এসেছে বলে। কিছু পথ হাঁটার পর সে রাস্তার ধারে দাঁড়িয়ে গলার টাই ঢিলে করে শার্টের দুটো বোতাম খুলে ক্লান্তির শ্বাস ফেলে। এখানকার আবহাওয়া তাকে এবার কাবু করেছে। প্রাণপ্রিয়ার টিচার সময় কথা বলতে বলতে থেমে যায়। এবার দুজনের পথ আলাদা। আবার কাল দেখা হবে ম্যাডাম। প্রাণপ্রিয়ার ঠোঁটের কোণে হাসি রেখে বলে ওঠে, অবশ্যই। দুজন দুজনের নিজের পথের দিকে হাঁটা ধরে। অতঃপর কিছুটা পথ হেঁটে চলার মাঝে হঠাৎ প্রাণপ্রিয়ার পায়ের গতি আস্তে আস্তে কমে যেতে থাকে। রাস্তার পাশে দাঁড়ানো ধূসর রঙের কোট প্যান্ট পরা দামিয়ান একটা গাছে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এই লোক এখানে? মনে মনে বলে প্রাণপ্রিয়া। ঠোঁট কামড়ে ধরে। মনে পড়ে কালকে স্বাভাবিক অবিশ্বাস্য তার ব্যবহার। প্রাণপ্রিয়া মাথা জাগায় হঠাৎ করে। লোকটি মস্তিষ্কে একদিনে কেমন বসে গেছে, যেখানে কিছুদিন কিছু মাস আগে জঘন্য অপমান আর বাজে স্পর্শ তাকে করেছিল। প্রাণপ্রিয়া চোখ মুখ শক্ত করে চুপচাপ না দেখার ভান করে হাঁটা ধরে। যত যাই হোক, এই লোক থেকে দূরে থাকাই ভালো। দামিয়ানের দৃষ্টি রাস্তার পাশে খালের দিকে ছিল, যেখানে স্বচ্ছ পানি সূর্যের আলোয় জ্বলজ্বল করছে। সে রাস্তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। প্রাণপ্রিয়াও হাঁটার মাঝে কৌতূহল দৃষ্টিতে আর চোখে দেখে। সাথে সাথে দুজনের চোখাচোখি। প্রাণপ্রিয়া থেমে যায়। মনে মনে নিজেকে দুটো গালি দিয়ে উঠে কেন সে কৌতূহল নিয়ে আর চোখে দেখলো। কেমন আছেন ছোট সাহেব? ভদ্রতার সাথে ঠোঁটে হালকা হাসি টেনে জিজ্ঞাসা করে প্রাণপ্রিয়া। দামিয়ান শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে গাছে টেকিয়ে রাখা হাতটা সরিয়ে নেয়। অপ্রত্যাশিতভাবে প্রাণপ্রিয়া নামের আশ্রমের মেয়েটির সাথে তার আবারও দেখা। দামিয়ান হালকা মাথা দুলায়। ভালো। প্রাণপ্রিয়া দৃষ্টি নত করে। তোমার কাছে পানি হবে? তার আকস্মিক প্রশ্নে প্রাণপ্রিয়ার বিস্ময় দৃষ্টিতে তার দিকে চোখ তুলে তাকায়। দামিয়ান কিছুটা এগিয়ে আসে, তার হবে ক্লান্তি মাখা কণ্ঠে। প্রাণপ্রিয়া কয়েকবার চোখের পলক ফেলে। লোকটি তার মতো মেয়ের কাছ থেকে পানি চাইছে। দামিয়ান গভীর শ্বাস ফেলে। ঠিক আছে, তোমার কাছে হয়তো নেই। প্রাণপ্রিয়ার মুখে বিব্রত ভাব চলে আসে। তার কাছে আছে একজন মানুষ, পানি চাইলে অবশ্যই তাকে দিতে হয়, সে যেই হোক। প্রাণপ্রিয়া দ্রুততার সাথে ব্যাগ থেকে পানির বোতল বের করে দামিয়ানের দিকে বাড়িয়ে দেয়। দুঃখিত, আমার কাছে ছিল। দামিয়ান স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে নেয়। প্রাণপ্রিয়া কানের পিছে চুল গুজে আপাতত যা হচ্ছে সব অদ্ভুত। দামিয়ান ডকঢক করে পানি খেয়ে স্বস্তির শ্বাস ফেলে। ধন্যবাদ তোমাকে। সে তার বোতল আবার ফিরিয়ে দেয়। প্রাণপ্রিয়া বিব্রত মুখে বোতল হাতে নিয়ে বলে, আমি এখন যাই। প্রাণপ্রিয়া জড়সড় হয়ে হাঁটা ধরে। সে জানে না আপাতত কি হচ্ছে, সে শুধু জানে লোকটি পাগল। তুমি কিছু বলতে চাও? প্রাণপ্রিয়া থেমে ঘুরে তাকায়। এটা ঠিক তার কৌতূহল মন জানার ইচ্ছা ছিল। হঠাৎ তার এরূপ ব্যবহারের কারণ কি? কিন্তু আমার কিছু বলতে চাওয়ার মতো আপনার সাথে তেমন সম্পর্ক নেই। দামিয়ান মৃদু হাসে। প্রাণপ্রিয়া অবাক হয়। সম্পর্ক? তুমি কি সম্পর্ক চাইছো? আমার জানা মতে আমি এমন কেউ না। তাহলে? আপনি এমন একজন ব্যক্তি যে আমাদের মালিকের ছেলে, যার সাথে যারা আপুর বিয়ে ঠিক, তার সাথে সম্পর্কের কথা ভাবি না আমি। দামিয়ান মাথা নাড়িয়ে 2 কদম প্রাণপ্রিয়ার দিকে এগোয়। প্রাণপ্রিয়া কিছুটা পিছে চলে যায়। এখন অবশ্যই তাকে অপমান করবে, তবে দামিয়ান তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার চুলগুলো কাঠি দিয়ে পেঁচিয়ে রাখা সেই কাঠি আচমকা হাত বাড়িয়ে খুলে ফেলে। প্রাণপ্রিয়া হতভম্ব। দামিয়ান তার দিকে তাকায়। আজকাল তোমার সব ধরনের প্রতিক্রিয়া, কথাবার্তা আমার কাছে ভালো লাগে। প্রাণপ্রিয়া চোখ বড় বড় করে ছিটকে দূরে সরে বলে ওঠে, কি বলছেন আপনি? দামিয়ান তার খোপার কাঠি হাতে নিয়ে পিছে দুহাত বেঁধে দাঁড়ায়। তোমাকে খোলা চুলে মানায়। প্রাণপ্রিয়া হতবাক, না চাইতেও তার গাল দুটো লাল হয়ে যাচ্ছে। দয়া করে এইসব কথার ব্যবহার বন্ধ করুন। দামিয়ান হাসে। প্রাণপ্রিয়া আর দাঁড়ায় না, ঘুরে সোজা পায়ের গতি বাড়িয়ে হাঁটা শুরু করে। এতে তার খোলা চুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে। দামিয়ান তার জায়গায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসে। এখানে কথা হচ্ছে কেন সে হঠাৎ তার ব্যবহার প্রাণপ্রিয়ার প্রতি পরিবর্তন করলো। দামিয়ান ফিচেল হাসে। তার পিছের থেকে হাত সামনে সে প্রাণপ্রিয়ার খোপার কাঠির দিকে তাকায়, যেটা সে নিজের কাছে রেখেছে। আমি জানি তোমাকে পেতে হলে প্রথমে তোমার মস্তিষ্কে আর মনে প্রবেশ করতে হবে। এরপর ভালোভাবে হোক বা খারাপভাবে হোক, তোমার উপর আমার অধিকার হবে। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করে প্রাণপ্রিয়া। তার পায়ের গতি ছুটে চলার মতোই, যেন ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়ে লুকানোর পথ খুঁজছে। সে দ্রুত পায়ে আশ্রমের ভেতরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়।
সোফায় বসা রহমান আর পাশে আশ্রমে দুজন কিশোরী, তারা তার যাওয়ার দিকে তাকিয়ে রহমান কপালে ভাঁজ ফেলে বলে ওঠেন, এই মেয়ে কি হলো আবার? পাশের দুজন কিশোরীও কিছু না বুঝে একে অপরকে দেখছে। প্রাণপ্রিয়া নিজ ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে প্রাণপ্রিয়া নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে কাঁধের ব্যাগ মেঝেতে ফেলে অস্বস্তি মন নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে। ছুটে আসার জন্য হাঁপিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে মাথা নত করে। ছাড়া চুলগুলো কাঁধ বেয়ে এলোমেলো হয়ে সামনে এসে প্রাণপ্রিয়া শুকনো ঢোক গিলে ঠোঁট কামড়ে ধরে। সে আসলেই পাগল, আসলেই, মনে মনে বলে বিছানার চাদর শক্ত করে খামচে ধরে চোখ দুটো বন্ধ করে নেয়। কেন সে এসব বলল? তার নিষ্পাপ মনে প্রশ্ন। আমি শুধু ঘৃণা করি তাকে, ঘৃণা। বিছানার চাদর খামচে ধরা হাত আরও দৃঢ় হয়। মনে পড়ে কিশোরীকালে প্রথম সাক্ষাৎ থেকে কিছুদিন আগ পর্যন্ত তাকে করা অপমান। তার আরও মনে পড়ে জঙ্গলে তার সাথে সে কী করেছিল। কিন্তু কিন্তু কেন সে কাল থেকে এরূপ ব্যবহার করছে? প্রাণপ্রিয়া চোখ খুলে তাকায়। কানে ভেসে আসে কিছুক্ষণ আগে বলা লোকটির মুখের কথাগুলো। সাথে সাথে আবারও তার গাল দুটো লাল হয়ে গরম হতে শুরু করে। প্রাণপ্রিয়া তৎক্ষণাৎ দু হাত দিয়ে গাল চেপে মাথা ঝাঁকায়। না না না, আমি এই অদ্ভুত অনুভূতির শিকার হতে চাই না। আমার সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি পাখিটাকে ছেড়ে দিয়েছো। মুখে অবিশ্বাসের ছাপ নিয়ে আহানাব বলে ওঠে। সে খাঁচার চারিপাশে ঘুরছে। যে ব্যক্তি পাখিকে পেলে পুষে নিজের কাছে রাখছিল, হত্যা করে আনন্দ নিবে, যেভাবে সে পাখি শিকার করত, আনন্দ অনুভব করত, সে এমনিতেই ছেড়ে দিল। এটা এতটা অবিশ্বাস্য ছিল যখন সে প্রথম একজন পাখি শিকারী হয়ে 10 গুণ দাম দিয়ে সামান্য পাখিটিকে কিনেছিল। দামিয়ান শান্তভাবে হাতে কিছু কাগজপত্র নিয়ে দেখছে। আহনাফ তার দিকে এগিয়ে আসে, তার পাশে সোফায় গায়ে লিয়ে বসে। তোমার ভাবনার পরিবর্তনের কারণ কি ব্রো? সন্দেহ দৃষ্টিতে চেয়ে আহনাফ জিজ্ঞাসা করে ওঠে। দামিয়ান হাতের কাগজগুলোর দিকে থেকে দৃষ্টি সরিয়ে এক নজর তাকে দেখে এরপর আবারও নিজের কাজে মনোযোগ দেয়। প্রতিবারের মতোই তার শান্ত শীতল প্রতিক্রিয়া। আহনাফ হা করে শ্বাস ফেলে দামিয়ানের পাশে বসা সারাকে উদ্দেশ্য করে বলে, কারণ তুমি নাকি? ফোন নিয়ে ব্যস্ত থাকা সারা হঠাৎ আহনাফের কণ্ঠ শুনে তার দিক থেকে চোখ তুলে তাকায়। কিসের? আহনাফ হাসে। কিসের আবার তোমার ফ্রিয়ান্সারের পরিবর্তন? কেন, তুমি কি কিছু জানো না? কিছুটা ঠাট্টা মিশ্রিত কণ্ঠ তার। এটা সত্যি অদ্ভুত। সারা কপালে ভাঁজ ফেলে। এখানে অদ্ভুতের কি আছে? সময়ের সাথে মানুষের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আহনাফ তার ভাইয়ের দিকে তাকায়। একই ভঙ্গিতে দামিয়ান নিজের কাজ করে চলছে। সময়ের সাথে মানুষের জীবনের ধারা পরিবর্তন হয়, তার ভাবনা না। ভাবনা পরিবর্তন হওয়ার জন্য জীবন একটা কারণ প্রয়োজন। আহনাফের কথায় সারা হেসে দামিয়ানের বাহুতে মাথা রাখে। পাখি ছেড়ে দেওয়া এটা একটা ছোট বিষয় আহনাফ। এখানে ভাবনা, কারণ, হোয়াট এভার। আহনাফ মাথা দুলায়। তা ঠিক, কিন্তু এতটাও হেলাফেলার বিষয় না। সারা চোখ ঘুরে ফের ফোনের দিকে দৃষ্টি ফেলে। এখনও তার মাথা দামিয়ানের বাহুতে রাখা। সে ফোনে দৃষ্টি রেখে মনে মনে বলে, হয়তো আসলেই হেলাফেলার বিষয় না, তবে তার ভেবে মাথা ব্যথা করারও বিষয় না। আর কি হবে ভাবনা দিয়ে, যখন অলরেডি সব কিছু তার। সারা ঠোঁট বাঁকিয়ে হেসে ঘাড় ঘুরিয়ে দামিয়ানকে এক নজর দেখে। এরপর সামনে টেবিলের উপর রাখা হিসাবের কাগজ, যা হয়তো আশ্রমের ধরনীতে অন্ধকার নেমেছে। আবরার ম্যানশনের চারিপাশে আলোয় ঝলমল। দামিয়ান এখনও গেস্ট হাউসে। সে তার হাতের ফ্যাক্টরির কাগজপত্রগুলো নিয়ে বসা থেকে উঠে কাবার্ডের দিকে এগিয়ে যায়। এরপর কাবার্ড খুলে ড্রয়ারের ভেতর কাগজপত্রগুলো রাখতে যাবে, তখনই হঠাৎ তার চোখে পড়ে কালো রঙের কারুকাজ করা চুলের কাঠি, যেটা ছিল আশ্রমের প্রাণপ্রিয়া নামের অসহায় মেয়েটির। দামিয়ান কাঠিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর কাগজগুলো রেখে কাঠি হাতে নিয়ে আবারও সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। কালো রঙের কাঠিটা সে তার 2 আঙ্গুলের মাঝে নিয়ে ঘোরায় এবং খুব মনোযোগ দিয়ে দেখা শুরু করে। দেখে নতুন মনে হচ্ছে, হয়তো উপহার পেয়েছে, না হলে কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিনেছে। দামিয়ান আশা তাই করছে, যদি এমন কিছু হয় তাহলে ফেরত পেতে সে যথাসাধ্য চেষ্টা করবে। কারণ অবশ্যই সামান্য মেয়েদের কাছে সামান্য জিনিসের মূল্য অনেক বেশি হয়। দামিয়ান বাঁকা হেসে সামনে টেবিলের উপর রাখা আশ্রমে হিসেবের খাতার দিকে দৃষ্টি ফেলে, যেখানে আশ্রমের দায়িত্বে যারা যারা আছে তাদের ফোন নাম্বার লেখা। সে আবারও আমার কাছে না চাইতেও আসবে। দামিয়ান শব্দ করে হেসে সোফায় গা এলিয়ে দেয়। প্রাণপ্রিয়া সেলিনার সাথে বসে বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করছিল, কিন্তু হঠাৎ মনে আসে তার স্কুলের বাচ্চাদের ক্লাস টেস্টের খাতা দেখতে হবে। তাই বসা থেকে উঠে নিজের ঘরে যাওয়ার জন্য হাঁটা ধরে। নিজের ঘরে আসতেই প্রথমে দেয়ালে হাতড়ে লাইট অন করে। বাহিরে অন্ধকার, ঘরের অন্ধকার মিলে ভয়ঙ্কর এক পরিবেশ হয়েছিল। প্রাণপ্রিয়া হা করে শ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ বিছানার উপর রাখা ফোনে মেসেজ আসার শব্দ।
প্রাণপ্রিয়ার কপালে ভাঁজ। সে টেবিলের দিকে আর না গিয়ে বিছানার কাছে গিয়ে ফোন হাতে নেয়। নিশ্চিত সিম অফিস থেকে মেসেজ। সারাদিন ঘোড়ার ডিম আসতেই থাকে। মুখে কিছুটা বিরক্তি ভাব নিয়ে সে ফোনের স্ক্রিন অন করতে তার কপালের ভাঁজ দ্বিগুণ হয়। সে কয়েকবার পরপর চোখের পলক ফেলে বিড়বিড় করে ঠোঁট আউড়িয়ে বলে ওঠে, প্রাইভেট নাম্বার থেকে মেসেজ। প্রাণপ্রিয়া কৌতূহল বশত দ্রুত নাম্বারে টাচ করে। এতে গুটি গুটি অক্ষরে কিছু একটা লেখা সামনে চলে আসে। সে খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করে, কিন্তু আকস্মিক তার মুখের রং পরিবর্তন হয়ে যায়। সাথে সাথে সে হাঁপিয়ে ওঠে, চোখ দুটো মিটমিট করে দ্রুত ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে অধৈর্যের মতো এগিয়ে যায় এবং তন্ন তন্ন করে খোঁজা শুরু করে তার উপহার পাওয়া চুলের কাঠি, যেটা ইভান তাকে কোনো এক সময় উপহার দিয়েছিল। কিন্তু প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে থেমে যেতে হয়। মনে পড়ে দুপুরবেলা স্কুল থেকে আসার পথে ওই পাগল লোক তার চুল খুলে ফেলেছিল। সে মাথা হালকা কাত করে হতাশার শ্বাস ফেলে। এরপর আবারও ফোনের মেসেজটা দেখে, যেখানে লেখা ছিল, মিস প্রাণপ্রিয়া, তোমার সুন্দর চুলগুলো বাঁধার জন্য কাঠির কি প্রয়োজন নেই? প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে। কোনো উপায় নেই তার। কথাগুলো যতবার সে বিড়বিড় করে ততবার মনে প্রশ্ন জাগে ওই লোকটার কাছে বারবার কেন। সকাল সকাল আশ্রমে খবর এসেছে জঙ্গলে ঝিলের সাথে যে আম গাছগুলো আছে সেগুলো কেটে ফেলা হবে। এরপর সেখানে অন্য কোনো ছোট গাছ লাগিয়ে সুন্দর বসার জায়গা তৈরি করবে। খবরটা প্রাণপ্রিয়ার কানে পৌঁছাতেই তার বুকটা ভারী হয়ে ওঠে। আশ্রমের কিশোর কিশোরীরাও বলা শুরু করে, ইস, আর প্রিয়াপুর হাতে গ্রীষ্মের আমের মোরব্বা খাওয়া হবে না। তবে প্রাণপ্রিয়ার ভাবনা অন্য কিছু ছিল। গাছগুলোর সাথে তার আবেগ সংযুক্ত। তার মনে আছে আশ্রমে আসার পর থেকে সে আম গাছগুলোর উপরেই বসে থাকতো, যেখানে তার শখের দোলনাও বাঁধা রয়েছে। প্রাণপ্রিয়া দীর্ঘ গভীর শ্বাস ফেলে। গাছগুলো রেখেও তো বসার জায়গা তৈরি করা যায়। তার মিনমিন কণ্ঠ। সেলিনা রহমান দুজনেই চা পান করছিলেন। প্রাণপ্রিয়ার কথা শুনে বলেন, হ্যাঁ, কিন্তু তারা যা ভালো বুঝেন তাই তো করবেন। হয়তো কয়েকদিনের মধ্যে কাজও শুরু হবে। প্রাণপ্রিয়া ফের দীর্ঘশ্বাস ফেলে বলে, ও আচ্ছা। সে স্কুলের জন্য রওনা হয়। সকাল সকাল এমন একটা কথা শুনে তার মনটাই খারাপ হয়ে গেছে। তার মধ্যে চুলের কাঠির ব্যাপারটা তো আছেই, আরও মেজাজ বিগড়ে দেয়। আচ্ছা, অন্যের জিনিস লোকটা নিজের কাছে রাখতে পারে কিভাবে? প্রাণপ্রিয়া ফুসফুস করে শ্বাস ফেলে সামনে থাকা এক ছোট ইটের টুকরোয় লাথি মেরে বসে, কিন্তু উল্টো সে নিজেই হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। সাথে সাথে দ্রুত দাঁড়িয়ে আশেপাশে তাকায় প্রাণপ্রিয়া। ছিছি, সে এখন স্কুল শিক্ষক, এভাবে রাস্তাঘাটে পড়লে মান সম্মান থাকবে নাকি? দূর। আবরার মেনশনে আজ সারার মা বাবা আসবে, তাই দুপুরের আয়োজনে তোড়জোড় চলছে। মিসেস রাইমা সার্ভেন্টদের যা যা রান্না হবে বুঝিয়ে বলছেন। সারা সিঁড়ি বেয়ে নিচে নেমে রাইমার পাশে এসে দাঁড়ায়। রাইমা সার্ভেন্টদের সাথে কথা শেষ করে পাশ ফিরে তাকায়। ঘরটা আবার আমার খালি হয়ে যাবে। এক্সাম শেষ হলেই কিন্তু দ্রুত চলে আসবে। রাইমা মুখে স্বচ্ছ হাসি নিয়ে সারার গালে হাত রেখে বললেন। বিপরীতে সারাও মিষ্টি করে হেসে মাথা নাড়ে। আজ রাতে এসে তার বাবা মার সাথে চলে যাবে। ফাইনাল এক্সাম নিজ বাড়ি থেকে দিবে বলে রাইমা সারার মাথায় হাত বুলিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সারা নিজ জায়গায় দাঁড়িয়ে তার পাশ দিয়ে একজন সার্ভেন্ট যেতে সে জিজ্ঞাসা করে ওঠে, দামিয়ান কি গেস্ট হাউসে? সার্ভেন্ট মাথা নত করে বলে, ছোট সাহেব বাইরে গিয়েছে ম্যাম। ও, আর আহনাফ? তিনি দোতলার বারান্দায় বসে কফি খাচ্ছেন। সারা মাথা নাড়ে। ঠিক আছে, যাও। সার্ভেন্ট যাওয়ার অনুমতি পেয়ে চলে যায়। সারা হাসি মুখে আরেক সার্ভেন্টকে কফি বানিয়ে দোতলার বারান্দায় নিয়ে আসতে বলে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। অতঃপর বেলা গড়িয়ে চোখের পলকে যার যার ব্যস্ততার মধ্যে দুপুর পার হয়ে বিকেল বিকেল ভাব। পশ্চিম দিকে সূর্য ঢলে পড়েছে। চারিপাশে আকাশে লাল আভা, মৃদু বাতাসে গাছপালার পাতা হেলে দুলে নড়ছে। মিস্টার রহমান আশ্রমের গেট দিয়ে বের হয়ে দ্রুত পায়ে হাঁটছে, তার হাতে কিছু কাগজপত্র। এদিকে প্রাণপ্রিয়াও স্কুল থেকে ফিরছে। আজ কিছুটা দেরি হয়ে গেছে স্কুলে কিছু কাজের জন্য। প্রাণপ্রিয়া দূর থেকে রহমানকে দেখতে পায়, তাই গতি বাড়িয়ে তার দিকে এগোয়। অতঃপর দুজনের অনেকটা কাছে চলে আসে। প্রাণপ্রিয়া কিছু বলতে যাবে, তার আগে মিস্টার রহমান প্রাণপ্রিয়ার দিকে তার হাতের কাগজগুলো দিয়ে বলে ওঠেন, এই যে ভালো হয়েছে তোমার সাথে দেখা হলো। বাজারে ফোন রেখে এসে পড়েছি ভুলে, এখন না গেলে পরে আর পাবো না। তুমি একটু কষ্ট করে আশ্রমের মাসিক হিসাবের কাগজগুলো ছোট সাহেবের কাছে দিয়ে আসো। রহমান কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে বড় বড় কদম ফেলে প্রাণপ্রিয়াকে পাশ কেটে চলে যায়। প্রাণপ্রিয়া হাতের কাগজ নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। এটা ঠিক ওই লোকটার কাছে তার উপহার পাওয়া চুলের কাঠি, তবুও তাকে এড়িয়ে চলতে চেয়েছিল। তার কাঠিটা আনা প্রয়োজন থাকা সত্ত্বেও, কিন্তু ভাগ্যের লিখন সবসময় হয়তো তার ভাবনার বিপরীতে। প্রাণপ্রিয়া হতাশার শ্বাস ফেলে হাতে কাগজগুলোর দিকে তাকায়, এরপর আবরার মেনশনের পথের দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।